কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো দেখি। কি হলো? সকাল সকাল এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন শুনি? শোনো গিন্নি, আমি একটু গঞ্জে যাচ্ছি। হ্যাঁ, তুমি এদিকে সিঙারাগুলো ভালো করে ভেজে রাখো, কেমন? সে কথা আবার বলতে, ও তো আমার বললেও করতে হবে, না বললেও করতে হবে। তোমার হাতের সিঙারার আসলেই অনেক স্বাদ গো গিন্নি। সবাই কেমন তোমার হাতের সিঙারার প্রশংসা করে। হে হে। আরে ধুর, ছাড়ো তো, তুমি এখন যাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কিছু বলবে নাকি প্রকাশ? না, বলছিলাম যে দাদা কোথায় গেছে তুমি জানো নাকি? কেন, দাদাকে দিয়ে কি হবে শুনি? না মানে আমার কিছু টাকার দরকার ছিল, তাই ভাবলাম দেখি দাদার কাছে পাই কিনা। তোর দাদা তো গঞ্জে গেছে, আসতে তো বেশ দেরি হবে। বলি, কত টাকা লাগবে তোমার? বেশি না বৌদি, মাত্র 50 টাকা হলেই হবে। বেশ তো, এই কটা টাকার জন্য দাদার কাছে বলার কি দরকার? আমাকে বললেই তো হয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য! সবাই কেমন মজা করে গিন্নির হাতের সিঙারাগুলো খাচ্ছে। হ্যাঁ, কি মোহনদা, এই বেচা কেনার কি খবর তোমার? এই তো রে, কোনো রকমে চলছে আর কি। বেশ বেশ, আমাকেও একটা সিঙ্গারা দাও দেখি। আম, আম, ওরে বাহ, তোমার সিঙ্গারা তো বেশ সুন্দর দাদা। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে গো। তুমি এক কাজ করতে পারো দাদা। কি কাজ বল দেখি শুনি। এই দাদা, আমাদের অফিসের বাইরে তুমি একটা সিঙ্গারার দোকান দিতে পারো। তাতে করে তোমার বেশ ভালোই বেচা কেনা হবে গো। কোথায়? তোদের ওই বেগুন তলায় যে কারখানা না কি যেন আছে, ওখানে নাকি রে? হ্যাঁ, হ্যাঁ দাদা, আমাদের ওই বেগুনতলার কারখানার সামনে আমাদের অফিসে কিন্তু বেশ অনেক লোক কাজ করে। আস্তে আস্তে আরো লোকজন বাড়তে থাকবে গো। ঠিক আছে, তুই বললি যখন আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, তারপর দেখবো কেমন। প্রকাশকে দেখছি না, ও কি খাওয়া দাওয়া করেছে? কে, তোমার ভাইয়ের কথা বলছো? সে তো গরম গরম ছাড়া খেতেই পারে না। ভাই তো তোমার সাহেব হয়েছে। বুঝলে গিন্নি, অনেক বড় স্বপ্ন আমার। আমার ভাই একদিন বড় অফিসার হবে, আমার মতো সাধারণ সিঙারাওয়ালা না। আচ্ছা, তুমি তোমার এই পোশাককে এত ছোট করে কেন দেখো? ছোট করে দেখি না গিন্নি, যেদিন আমার প্রকাশ বড় অফিসার হবে সেদিন আমি আমার সিঙারা বেচা সার্থক মনে করব। তুমি যে এত ভাই ভাই করো, একদিন দেখবে এই ভাই তোমাকে ভুলে যাবে। কে জানে কখন কি হয়ে যায়। ও নিয়ে আমি আফসোস করি না গিন্নি, আমি আমার দায়িত্ব পালন করতে পারলেই হবে। তোমার মতো মানুষকে জীবনসঙ্গী করে পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। কি দাদা, শেষমেশ তাহলে চলি আসলে? হ্যাঁ রে রঘু, কি আর করব, তোর বুদ্ধিটা বেশ ভালোই লাগলো তো, তাই চলে আসলাম। এ তো দেখি চমৎকার দাদা। আসতে না আসতেই অর্ধেকের বেশি শেষ। হ্যাঁ, দিন তো আরো পরেই থাকলো গো। প্রথম দিন বলে কম করে এনেছি, কাল থেকে বেশি করে আনবো। ঠিক আছে দাদা, তুমি তাহলে বেচা কেনা করো, আমি গিয়ে আমার কাজ করি। কি গো, তুমি আবার রান্নাঘরে কি মনে করে আসলে? দেখতে আসলাম তুমি কত কষ্ট করে সিঙারা ভাজো রোজ। আমার আবার কষ্ট? তোমার জন্য আমি সবকিছু করতে পারি।
এখন থেকে যে তোমার কষ্ট আরো বেড়ে গেল গিন্নি। কাল থেকে যে আরো বেশি করে সিঙারা ভাজতে হবে। এ আর কি এমন বিষয়, একটু বেশি করে ভেজে দেব। এখন নাও, এগুলো নিয়ে যাও। হে, কি দাদা, এই বেচা কেনা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। হয়েছে মোটামুটি। তা তোর কাজ কি শেষ হয়ে গেল? হ্যাঁ দাদা, আজকের মতো শেষ। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো যেতেই হবে। সিঙারা তো আর নেই। তাছাড়া অফিসও তো ছুটি হয়ে গেল। আচ্ছা দাদা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল দেখি। তুমি ওখানে একটা দোকান নিয়ে ফেলো, কেমন? তাহলে সবাই বুঝবে তোমাকে সব সময় এখানেই পাওয়া যাবে। আর সবাই তো তোমার সিঙ্গারা খেয়ে অনেক নাম করেছে গো। এটা তো খুব ভালো কথা বলেছিস রে ভাই। দেখি দেখি, কালই কিছু করা যায় নাকি দেখি। তাহলে এখন কি করবে বলে ঠিক করলে তুমি? কি আর করব, কাল থেকে তুমি আর আমি দুজনে মিলে দোকান সামলাবো। তুমি সিঙারা ভেজে দেবে আর আমি খরিদ্দারদের সামলাবো। তাহলে তো ভালোই হবে, কিন্তু প্রকাশের কাছে একটু শোনার দরকার ছিল না? দেখো গিন্নি, প্রকাশ আমার ছোট ভাই না, আমার সন্তানের মতো। আর আমি তো এই সিঙারা বিক্রি করি ওকে বড় করেছি, তাই না? ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আমি কি কখনো তোমাকে তোমার মতের বাইরে কিছু করতে বলেছি? দাদা, ও দাদা, বৌদি, কোথায় তোমরা? কিরে, এত জোরে জোরে ডাকছিস কেন? আর তুই এমন অস্থির কেন? তা কি হয়েছে তোর? দাদা, এখন থেকে তোমাকে আর বৌদিকে কোনো কষ্ট করতে হবে না। আমি চাকরি পেয়েছি। কাল থেকে বেগুনতলার কারখানায় অফিস করব। এ তো খুবই ভালো কথা। দেখেছো গিন্নি, আমি বলেছিলাম না তোমাকে, প্রকাশ আমার ভাই, ও সবাইকে দেখিয়ে দেবে। এখন থেকে তুমি আর বৌদি শুধু বসে বসে বিশ্রাম করবে দাদা। না না, তা কি করে হয়? এখন থেকে তুই ভেতরে অফিস সামলাবি, আমি আর তোর বৌদি বাইরে আমাদের সিঙারার দোকান সামলাবো। আচ্ছা দাদা, এখন তোমাদের ওখানে আর সিঙ্গারা বিক্রি না করলে কেমন হয়? দেখো, আমি ওই অফিসের একজন বড় অফিসার, আর তুমি আমার দাদা হয়ে কিনা। দেখো গিন্নি, দেখো পাগলটা বলে কি। বলি, আমি তো এতদিন এই কাজ করেই তোকে বড় করেছি খেপা। দেখেছো গিন্নি, আমার ভাই আজ এই অফিসে চাকরি করে। এর থেকে বেশি আর কি চাই আমার, বলো? কিন্তু আমার কি মনে হয় জানো, প্রকাশ বোধহয় লজ্জা পাচ্ছে। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, ও সব আমি দেখে নেব। হ্যাঁ, দেখেছিস রঘু, আমার ভাই তোদের অফিসে চাকরি করে এখন। ধুর, কি যে বলো দাদা, তুমি দেখি কিছুই জানো না। এটা এখন আর আমার অফিস না, তোমার ভাইয়ের অফিস। তোমার ভাই হলো আমাদের বড় স্যার। আচ্ছা রঘু, তোদের ম্যানেজারের বেতন কত এখানে? হবে হয়তো 1050। তাহলে আর কি হলো, আমরা তো এখানে বাইরে সিঙারা বিক্রি করেই তার থেকে বেশি আয় করি। হয়েছে হয়েছে, এই নাও টাকা। আমাকে 10টা সিঙ্গারা দাও দেখি। আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল ভাই। না দাদা, আমি তোমার উপর রাগ করে নেই। আমি কিন্তু সবই বুঝি। দেখ ভাই, তুই ওই অফিসের অত বড় অফিসার,
আর আমি তোর দাদা হয়ে গেটের সামনে সিঙারা বিক্রি করব, এটা তোর কাছে কেমন লাগারই তো কথা, তাই না? কিন্তু দাদা, কোনো কিন্তু না। কাল থেকে আমি আর ওখানে সিঙারা বিক্রি করব না। শুধু একটাই কষ্ট যে সিঙারা বিক্রি করে আমি তোকে এত বড় করলাম, তোকে এত শিক্ষিত করলাম, আজকে আমার সেই সিঙারা বিক্রি করাই ছেড়ে দিতে হবে। শোনো প্রকাশ, তুমি বড় অফিসার, এটা তোমার দাদার গর্ব, কিন্তু এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই সিঙ্গারার গল্প। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা প্রকাশ, তোমার বেতন কত জানো? আচ্ছা বাদ দাও, তোমাদের যে ম্যানেজার তার মাসিক বেতন হলো 50,000, কিন্তু আমাদের মাসিক আয় কত জানো? প্রায় 2 লাখের ওপর। আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌদি, আমি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম যে কোনো কাজই ছোট নয়। দাদা, তোমার হাতের এই সিঙ্গারা এখন একদিন না খেলে না যেন কেমন লাগে জানো। তাই নাকি রে? কিন্তু তোর সাথে তো কথা আছে আমার। কি কথা বলো দেখি শুনি। আজ থেকে তোর আমার এই দোকানে ফ্রি। এখন থেকে আর তোকে টাকা দিয়ে সিঙারা খেতে হবে না। তা আবার হয় নাকি দাদা? কেন হয় না দাদা? তোমার বুদ্ধিতেই তো দাদা আজকে এই পজিশনে। শোনেন দাদা, শুধু তাই নয়, এখন থেকে আমাদের ব্যবসার 10% আপনার। তোমাদের মতো ভালো মানুষ এই তল্লাটে আর দুটো খুঁজে পাওয়া কষ্ট দাদা। তোমরা খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো। আর একটু তরকারি নাও না, একেবারে যে শুকনো শুকনো খাচ্ছ। না গিন্নি, আর তরকারি লাগবে না, এতেই হয়ে যাবে। তা অপু কোথায়? ওকে দেখছি না যে। কোথায় আর যাবে, ননীদের বাড়িতে খেলতে গেছে। এই সাত সকালে ছেলেটিকে বাইরে যেতে দিও না গিন্নি, নিয়ে একটু পড়তে বসিও কেমন? আমার কথা শুনলে তো? কতবার বললাম, বাচ্চা বইটা নিয়ে একটু বস, তা কে শোনে কার কথা। ওই যে নবাবজাদা আসছে, তা এতক্ষণে আসার সময় হলো তোমার? এই তো গেলাম মা। থাক গিন্নি, ওকে আর কিছু বলো না। হ্যাঁ, এই তোমার আশকারা পেয়ে পেয়েই না ওর মাথাটা বিগড়েছে। বাবা, ও বাবা, খবর শুনেছ? আগামী শনিবার পলাশডাঙ্গায় মেলা বসবে, ওখানে যাবেন আমাকে নিয়ে? এত কাছে মেলা হচ্ছে, আর তোকে কি না নিয়ে যাওয়া যায় বাবা? বেশ, যাবক্ষণ। এখন আমার সাথে বস, দুটো খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তাই বসো, কে তোমায় পাঠশালায় যেতে হবে। দাও গিন্নি, মাছের মুড়োটা উপর পাতে দাও, বাছা আমার মুড়ো খেতে খুব ভালোবাসে। এ বেলায় খেতে হবে না, এখন মুড়ো খেতে অনেক সময় লেগে যাবে, পাঠশালা থেকে ফিরে খেও। ঠিক আছে মা, মুড়ো আমি পরেই খাবো, এখন শুধু মাছ ভাত খেয়ে নি। কিরে অপু, এখনো হলো না তোর? বলি রোজ রোজ দেরিতে গেলে মাস্টারমশাই যে বকুনি দেবে। এই তো আমার হয়ে গেছে রে ননি দিদি। ও মা, ব্যাগটা এনে দাও না ঘর থেকে। দিচ্ছি বাবা দিচ্ছি। তা মা ননিবালা, তুই খেয়েছিস সকালে? হ্যাঁ খেয়েছি কাকিমা, কাল রাতের পান্তা ভাত ছিল তাই খেয়ে এসেছি। রোজ রোজ পান্তা ভাত না খেয়ে মাঝে মধ্যে তো আমাদের বাড়িতে আসতে পারিস। তোর মাকেও বলেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। না না কাকু, অন্যের বাড়িতে খেলে মা খুব রাগ করে। বাবা মারা যাওয়ার পর অনেকে সাহায্য করতে এসেছিল, কিন্তু মা সবাইকে ফিরিয়ে দিয়েছে। আরে আমিও কি আর কম বলেছিলাম কমলাকে? কিন্তু ওর ওই এক কথা, অন্যের অনুগ্রহের পাত্র হবে না, নিজে যা আছে তাই দিয়েই খেয়ে পড়ে বাঁচবে। এখন ননি বড় হলে যদি ওর একটু দুঃখ ঘোচে। আমরাও তাই চাই, তুই বড় হয়ে চাকরি করে মায়ের দুঃখ দূর করবি। তোমরা আশীর্বাদ করো কাকু, আমি যেন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাই। এই নে বাবা, যাওয়ার আগে কুয়োতলা থেকে হাত মুখটা ধুয়ে যাস।
ঠিক আছে মা, যাই তবে। আজকে তাড়াতাড়ি পাঠশালা ছুটি হয়ে গেছে। প্রতিদিন এমন হলে অনেক মজা হতো, তাই না রে অপু? মাস্টার মশাই আজকে শহরে যাবেন বোধহয়, তাড়াতাড়ি ছেড়েছেন ওর জন্য। রোজ রোজ তো তিনি শহরে যাবেন না, তা শনিবারে কি ছুটি দেবে মাস্টার মশাই? ওদিন দিলেও ভালো হতো। সে কি রে, শনিবারে আবার কি হবে? জানো না তুমি, ওদিন যে পলাশডাঙ্গায় মেলা বসবে। তাহলে তো যেতেই হয়, কিন্তু মেলাতে গিয়ে কি করব? মায়ের হাতে একটাও পয়সা নেই যে গিয়ে কিছু কিনবো। বাবা আমাকে নিয়ে যাবে, সেদিন তুমিও আমাদের সাথে যেও। আচ্ছা, মাকে বলে দেখবো খন। এখন চল বাড়ি যাই। আচ্ছা দিদি, এই বড় ঘরটা কিসের? চারপাশ দিয়ে দেওয়াল তোলা। ওটা নতুন কারখানা রে, রায় বাহাদুর এটা নতুন খুলেছেন। কারখানা? কিসের কারখানা ওটা? মায়ের মুখে শুনেছি চামড়ার কারখানা এটা। বিভিন্ন পশুর চামড়া থেকে পোশাক তৈরি করা হয়। চামড়া দিয়েও পোশাক তৈরি করা যায় নাকি? আগে তো শুনিনি। আরে শুধু পোশাকই নয়, জুতাও তৈরি করা হয় চামড়া দিয়ে। ওসব শহরে বড় বড় বাবুরা কিনে পড়ে। আমি বড় হলে ওরকম একজোড়া জুতো কিনবো, তোমাকেও কিনে দেবক্ষণ। ঠিক আছে, সে পরে দেখা যাবে খন। এখন চল, বাড়ি ফিরতে হবে তো। ওদিকে মা আবার যাবে ঘুঁটে কুড়োতে, তাকে গিয়ে সাহায্য করতে হবে তো। বেশ, তাই চলো। পড় বাবা, মন দিয়ে পড়। ওসব দুষ্টুমি পরে করা যাবে। দেখেছো মা, ফড়িংগুলো আগুনে দিলে কিভাবে পুড়ে যাচ্ছে। এরকম করতে নেই বাছা। শুধু শুধু কেন অসহায় প্রাণগুলোকে ধ্বংস করছিস? এগুলোকে মারলে এমন কি হবে মা? এরা তো আর আমাদের কোনো উপকারে আসে না। পৃথিবীর কোনো সৃষ্টি ফেলনা নয় বাবা। বিধাতা কোনো না কোনো প্রয়োজনে ওদের সৃষ্টি করেছেন। এসব ফড়িং খেয়েই ব্যাঙ আর সাপের মতন প্রাণীরা জীবন ধারণ করে। তাহলে সাপের কি প্রয়োজন? ওগুলো তো মানুষের ক্ষতি করে। সাপ সচরাচর মানুষকে কামড়ায় না। তাছাড়া সব সাপ তো বিষধর নয়। আর এই সাপেরও উপকারিতা আছে। এরা ফসলের ক্ষতিকারক বিভিন্ন প্রাণী খেয়ে আমাদের উপকার করে। বুঝেছি, তুমি ইঁদুরের কথা বলছো। মাস্টার মশাই বলেছিলেন ইঁদুরেরও দরকার আছে। ওগুলো দিয়ে পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। তার মানে সব প্রাণী আমাদের জন্য দরকারি। তা কি পরীক্ষা করা হচ্ছে বসে বসে? এখনো পড়া শেষ হয়নি? রাত তো অনেক হলো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা। মা বলল তুমি এলে একসাথে খাবো, ততক্ষণ পড়তে। আরে পড়তে বসলে কি আর ওর প্রশ্নের শেষ আছে? একের পর এক প্রশ্ন করে আমায় পাগল বানিয়ে ফেলে। প্রশ্ন করা ভালো গিন্নি, এতে শিশুদের জানবার আগ্রহ তৈরি হয়। তা তোমার হাতে ওটা কি? চিঠি মনে হচ্ছে। হ্যাঁ, এটা চিঠি। পোস্টমাস্টার পথে পেয়ে দিয়ে দিল। চিঠি? কে পাঠালো বাবা ওটা? তোমার বড় কাকু। খুলে দেখো তো গিন্নি কি লিখলো। হ্যাঁ, দাদাই লিখেছে, শুভ আর জয়াকে নিয়ে। সামনে রোববার ওরা আসছে আমাদের বাড়িতে। সে কি বললো? দাদা বৌদি আসবে না? সে নিয়ে তো কিছু লেখেনি। বলেছে শীতের ছুটিতে জয়া শুভর স্কুল বন্ধ থাকায় ওদের কদিনের জন্য গ্রামে পাঠাবে। তোমাকে রবিবারের সকালে ট্রেন থেকে ওদেরকে নিয়ে আসতে বলেছে। এতটুকু ছেলে মেয়ে এত দূর একা একা আসবে? আরে শহরের ছেলে মেয়ে বলে কথা। আর একা কোথায়? দাদা এসে ট্রেনে তুলে দেবে, তুমি গিয়ে ওদেরকে নামিয়ে নিয়ে আসবে। বেশ, আমাকে তবে রবিবার সকালে মনে করিয়ে দিও। ভুলে গেলে ওরা আবার অন্য স্টেশনে চলে যাবে। এতদিন পর ওরা আসবে, ভালো মন্দ তো কিছু খাওয়াতে হবে। তুমি এখন থেকে তার বন্দোবস্ত করো। এ আর এমন কি, ঘরে হাঁস মুরগি আছে, ওসব রেঁধে খাওয়াবে। আর আমি কুবেরকে বলে দেব নদীর মাছ দিয়ে যেতে। মা, ও মা, তোমার হাতের কাঁকড়ার তরকারি রান্না করবে না ওরা এলে? ওটা খেতে যা মজা লাগবে না। রাঁধবো বাবা, রাঁধবো। আমি যা যা পারি একে একে সব রেঁধে খাওয়াবো। এবার ওঠো সবাই, অনেক রাত হয়েছে। খেয়ে এখন আমায় উদ্ধার করো।
হ্যাঁ হ্যাঁ, তাই চলো, কালকে সকালে আবার কাজে যেতে হবে। কি রে অপু, আজ আমায় না বলে একা একাই চলে এলি? তা কটা মাছ পেলি এতক্ষণে? কেবলই এলাম ননি দিদি, তা তুমি না বললে আজকে ঘুঁটে কুড়ুতে যাবে, তাই আর যাইনি। না রে, আজ আর ওদিকে যায়নি, মা একাই গেছে। আমি সেই সুযোগেই ছিপ নিয়ে চলে এসেছি। তা চার ফেলেছিস পুকুরে? হ্যাঁ ফেলেছি, মাছও আসতে শুরু করেছে। বেশ বেশ, আজ যদি কটা পুঁটি মাছ পাই তবে মোড়লের বাড়িতে গিয়ে বিক্রি করব। ওরা ছোট মাছ খেতে খুব ভালোবাসে। তা অপু, শীতের তো ছুটি দিয়ে দিল, এবার কোথাও বেড়াতে যাবি না? না দিদি, এবার জয়া দিদি আর শুভ আসছে আমাদের বাড়িতে। বলিস কি, জয়া আর শুভ আসছে? ইস, কতদিন ওদের সাথে দেখা হয় না রে, এবার আসলে অনেক মজা হবে। সে হবেক্ষণ, এসে কয়েকদিন থাকবে বললো, কাকা সে কথাই লিখেছে চিঠিতে। বেশ বেশ, গতবার এসে ওরা বিলের ওই পারে ঘুরতে যেতে চেয়েছিল, তখন তো যেতে পারেনি, এবার সেখানে যেতে পারবো। হ্যাঁ দিদি, খেজুরের রসও খাওয়া যাবে। ওরা এলে আমরা একদিন পিকনিক করব, কেমন? তা করা যায়, পুকুর থেকে মাছ ধরবো আর বাকি সব বাড়ি থেকে নিয়ে আসবো। আরে 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 আরে, তোর ছিপ যে ডুবে গেছে, তাড়াতাড়ি টান দে রে গাধা। আরে তাই তো, আমি যে খেয়ালই করিনি। দিদি দেখো দেখো, কত বড় মাছ উঠেছে। তাই তো রে অপু, এই যে দেখছি কাতলের পোনা, আজ মাছ ভাজা দিয়ে খেতে পারবি। ও দিদি, তোমার ছিপটাও তো নাড়াচাড়া করছে, দেখো মাছ এলো কিনা। ওটা কাঁকড়া, বড় মাছ হলে একেবারেই নিয়ে নিত। তুলেই দেখো না। আরে আরে, সত্যি তো মাছ উঠেছে। শুধু কি মাছ, তোমার ছিপে আমার থেকেও বড় মাছ ধরেছে। হ্যাঁ রে অপু, আমার মাছটা অনেক বড়, আজকে অনেক মজা করে মাছ ভাজা খাবো। সে কি, তুমি না মোড়লের বাড়িতে বিক্রি করবে বললে? আরে রাখ তোর মাছ বিক্রি, আগে নিজে খেয়ে যা থাকবে সেটাই বিক্রি করব। চলো তবে বাড়ি ফেরা যাক, আমাদের আর মাছ লাগবে না। তাই চল, আজকে তো আবার জয়া আর শুভও আসবে। বাবা, বাবা ট্রেন চলে এসেছে, ওর মধ্যে জয়া দিদি আর শুভ আছে। হ্যাঁ রে অপু, আমি ওদের দেখেছি। আরে আরে তাই তো, চলো ননি দিদি, গিয়ে ওদের নিয়ে আসি। ওই তো জয়া দিদি, বাবা বাবা, দেখছো ওদের? ওই তো ওরা নেমে আসছে। আয় মা আয়, তোদের আসতে কোনো অসুবিধে হলো না তো? না কাকু, বাবা টিকিট কেটে ট্রেনে তুলে দিয়েছিল, ভেতরে আর কোনো সমস্যা হয়নি। তা কাকিমা কেমন আছে? ভালো আছে মা। তোর বাবা মা আসেনি কেন? ওনাদের একটা কাজ পড়ে গেছে, তাছাড়া আমাদের ছুটিও তো বেশি দিন নেই, সেই জন্য আমাদেরকেই পাঠিয়ে দিল। বেশ করেছিস এসে, এই শীতে তোদেরকে নিয়ে অনেক মজা করব। হ্যাঁ দিদি, আর কদিন আগে আসলে পলাশডাঙ্গার মেলাটা দেখতে পারতে। আর কোথাও মেলা হবে না, শহরে মেলা হয়, কিন্তু গ্রামের মতো এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় না। সে আমি খোঁজ নিয়ে দেখব। এখন বাড়ি চল, তোর কাকিমা তোদের জন্য অপেক্ষা করছে তো। তাই চলো কাকু, আমাদেরও খুব খিদে পেয়েছে। নে বাবা, তোদের জন্য অপু আজ মাছ ধরেছে, তোরা সবাই মাছ ভাজা খা। সে কি, অপু মাছ ধরতেও পারে? হ্যাঁ দিদি, আর বছর সাঁতারও শিখেছি, এখন সাঁতরে নদীর এপার থেকে ওপারে যেতে পারি। আমাকেও সাঁতার শেখাবে অপু? আমি না সাঁতার জানি না। এই আর এমন কি, ঘোষেদের পুকুরে নামলেই শিখে ফেলবে, আর পোকায় খাওয়া ফল খেলে আরো তাড়াতাড়ি শিখবে। ও সব ফলমূল খেতে পারবো না বাবা, এমনি যদি শেখা যায় তবে শিখবো। বেশ, তাহলে আমি কালকে তোমাদের নিয়ে ঘোষেদের পুকুরে যাব। ও গিন্নি, আর কি খাবার আছে? ওদের পাত যে খালি হয়ে গেছে। এই বেলা মাংস রান্না করেছি, আর ডাল আছে। মাংস খাবো না কাকিমা, ওগুলো শহরে প্রতিদিন খাই। তুমি আমাদের জন্য গ্রামের সব খাবার রান্না করো। ও মা, তোমাকে বলছিলাম কাঁকড়ার তরকারি রান্না করতে, করনি বুঝি?
আমি আজ কাঁকড়া খুঁজে পাইনি রে বাছা, সেই জন্যই তো রাঁধতে পারলাম না। কাঁকড়ার তরকারি ও আবার খায় নাকি কেউ? আমাদের গায়ে তো সবাই খায়, আর কাকিমার হাতের কাঁকড়ার তরকারির যা মজা, একবার খেলে আবার খেতে চাইবে। হ্যাঁ, তা বাবার মুখেও কথা শুনেছি কাকিমা, তুমি নাকি খুব মজা করে কাঁকড়ার তরকারি রাঁধতে পারো, তাহলে তো একবার খেতেই হয়। তাহলে আমিও খাবো দিদি। ও মা, রান্না করো না কাঁকড়ার তরকারি, ওরা সবাই খেতে যাচ্ছে। তা বেশ, তো তোরা কাল বিল থেকে কাঁকড়া নিয়ে আসিস, আমি রান্না করে দেবো খন। আর এমন কি কাজ, আমি নিজেই অনেকগুলো কাঁকড়া ধরতে পারবো। বেশ, তো তবে কাল চলো সবাই মিলে বিলে যাই। দিদি, তুমি এতক্ষণে এলে? আমরা সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আর বলিস না রে, মায়ের সব কাজ শেষ করে তবে আসতে হলো। তা তোদের কাঁকড়া ধরা কত দূর, এখনো ধরিসনি বুঝি? আরে কাঁকড়া ধরা কি আর আমাদের সাথে? সারা সকাল খুঁজে একটাও কাঁকড়ার দেখা পাইনি। এইভাবে জলের উপর থেকে খুঁজলে হবে না, জলের নিচে কাঁকড়ার বাসা আছে, সেখানে খোঁজ করতে হবে। ওসব তুমি ভালো খুঁজতে পারবে, এখন তাড়াতাড়ি চলো খোঁজা শুরু করি। তাই চল। না রে, আজকে একটাও কাঁকড়া পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য দিন এখানে অনেক কাঁকড়া পাওয়া যায়। হ্যাঁ গো, ওদের জন্য জলেও নামা যায় না, সুযোগ পেলেই আঙুলে চিমটি কাটে। এখন কি করবে দিদি? তবে কি আমরা খালি হাতে বাড়ি ফিরে যাব? ইস, কত শখ করেছিলাম কাকিমায়ের হাতে কাঁকড়ার তরকারি খাবো, তার দেখছি হলো না। না না, এত সহজেই ধৈর্য হারিও না জয়া, এসো আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখি। তাই চলো দিদি। কি ছেলে মেয়েরা কি করছো এই ভর দুপুরে? জলে পড়ে যাবে যা। কাঁকড়া খুঁজছিলাম গো কাকু, কিন্তু এতক্ষণ খুঁজেও একটাও পাইনি। পাবে কি করে? আমরা জেলেরাও যে আজকাল কাঁকড়া পাই না। অন্য সময় জালে শত শত কাঁকড়া লেগে থাকতো, এখন এক দুটোর বেশি পাওয়া যায় না। ও কাকু, তুমি এখন মাছ ধরতে বিলে যাবে? ফেরার সময় আমাদের জন্য কটা কাঁকড়া নিয়ে এসো না গো। ওগো, ওরা শহর থেকে এসেছে এই কাঁকড়ারই ঝোল খেতে, তুমি গোটা কাঁকড়া এনে দাও না। বেশ বেশ, তোমরা বাড়ি ফিরে যাও, আমি ফেরবার সময় তোমাদের বাড়িতে কাঁকড়া দিয়ে আসবো। ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। নে বাছা, তোদের জন্য খেজুর গুড়ের পিঠে বানিয়েছি, সবাই পেট ভরে খা। আহা, তোমার পিঠের গন্ধ শুকেই পেট ভরে যাচ্ছে কাকিমা। এরকম মজার গন্ধ আগে কোনো পিঠে পাইনি। না না, পেট ভরলে হবে না বাছা, আরো পিঠা আছে, একে একে সব খেতে হবে। তা সকালবেলায় তোরা কাঁকড়া ধরতে গিয়েছিলিস দেখলাম, পেলি কিছু? না গো কাকু, সারা দুপুর খুঁজেও একটাও কাঁকড়া পাইনি। আহারে, তাহলে তো তোদের কাঁকড়া খাওয়া হলো না। নদীতে কুবের কাকাকে পেয়েছিলাম, তিনি আসবার সময় আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসবেন বলেছেন। বেশ বেশ, তাহলে আর চিন্তা নেই, ওর জালে কাঁকড়া লাগবারই কথা। বিমলদা, আরে ও বিমলদা, বাড়িতে আছো নাকি? এই যে কুবের, তোমার কথাই বলছিলাম, তা কাঁকড়া পেয়েছো কিছু? না গো দাদা, তেমন পাইনি, 4-5টা পেয়েছি তাই নিয়ে এলাম। সে কি কথা, এত বড় জালে মাত্র 5টা কাঁকড়া? কি বলবো বৌদি, কাঁকড়া তো দূরের কথা, এই কদিন জালে মাছই লাগছে না কচু পোড়া, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবার মতো অবস্থা। আরে এমনটি তো হওয়ার কথা নয়, এই নদীতে এত মাছ, আর তোমার জালে কিনা মাছ ধরে না। সত্যি বলছি দাদা, রায় বাহাদুরের ওই কারখানাটা হওয়ার পর থেকে মাছ এবং কাঁকড়া কমে গেছে, জলে নেমে খুঁজলে একটাও পাবে না। কারখানার সাথে মাছ আর কাঁকড়ার সম্পর্ক কি? ও তো গরুর চামড়ার কারখানা। সম্পর্ক আছে কাকা, আমরা বইতে পড়েছি কারখানা দিলে আশেপাশের জলাশয়ের জল দূষিত হয়ে যায়। আচ্ছা, ওই কারখানার বর্জ্যগুলো কি নদীতে ফেলা হয়? হ্যাঁ, হোস পাইপের সাহায্যে সবকিছু নদীতেই ফেলা হয়।
আরে ওগুলোর জন্যই তো আর নদীর জলে কিছু করা যায় না। আগে কি টলমলে জল ছিল, আর এখন ও জলে পা ধুলেও গন্ধ বার হয়। বুঝেছি, তাহলে ওই কারখানার ক্ষতিকারক বর্জ্য পদার্থের জন্যই নদীর জল দূষিত হয়ে যাচ্ছে, আর সেই জন্যই মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। হায় বিধাতা, তাহলে আমাদের কি হবে? সারা জীবন ওই নদীর উপর নির্ভর করেছি, এখন যদি নদীর জল দূষিত হয়ে যায় তবে উপার্জন করব কিভাবে? বউ বাচ্চা নিয়ে যে পথে বসতে হবে আমার। এটা শুধু তোমার জন্য হুমকি স্বরূপ না কুবের, সারা গায়ের মানুষের জন্য ক্ষতিকারক। এই নদীর জল দূষিত হলে আমরা আর তরতাজা মাছ খেতে পারবো না, ফসলের জমিতেও চাষাবাদ করা যাবে না। সে কি কথা, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। এখন উপায় একটাই, রায় বাহাদুরকে বুঝিয়ে সুঝিয়ে এই কারখানাটা বন্ধ করতে হবে, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ওনার এত বড় ব্যবসা, আমাদের কজনের কথা কি আর তিনি শুনবেন? ওনাকে শুনতেই হবে, পারলে গায়ের সবাই ওনাকে হাতে পাতে ধরবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই মতন কাজ করলে সহজেই রায় বাহাদুরের মন জয় করা যাবে, আর তিনিও তোমাদের সব কথা মেনে নেবেন। কি বুদ্ধি মা, বলো। শুনেছি কাকিমা খুব ভালো কাঁকড়ার তরকারি রান্না করেন। যদি কোনোভাবে রায় বাহাদুরকে নিমন্ত্রণ করে তা খাওয়ানো যায়, তবে নিশ্চয়ই তিনি ওই তরকারির ভক্ত হয়ে যাবেন, আর সেই সুযোগে তাকে নদী দূষণের কথা বলে কারখানাটি বন্ধ করা যাবে। উত্তম প্রস্তাব দিয়েছ, তাহলে আমি আজকেই রায় বাহাদুরের কাছে নিমন্ত্রণ নিয়ে যাচ্ছি। ওগো, আমি কি এত ভালো তরকারি রান্না করতে পারবো? উনি কত বড় মানুষ, কত ভালো ভালো জায়গায় খেয়ে এসেছেন, আমার রান্না করা খাবার কি ভালো লাগবে? অবশ্যই তোমার তরকারি পছন্দ হবে বৌদি, তুমি কেবল কাঁকড়াগুলো রান্না করো। মনে রাখবে, তোমার এই কাঁকড়া রান্নাই আমাদের বাঁচাতে পারবে। কুবের ঠিক কথাই বলেছে গিন্নি, তুমি একবার চেষ্টা করে দেখোই না। বেশ, তাহলে তুমি রায় বাহাদুরকে রাতের খাবারে নিমন্ত্রণ দিয়েই এসো, আমি সব জোগাড় যন্ত্র করছি। দাদা চলো চলো, আমিও তোমার সাথে যাব। কে রতন? আরে একটু ধূপ দিয়ে যাস তো বাবা, বড্ড মশা কামড়াচ্ছে। ঠিক আছে বাবু, জানালাগুলো বন্ধ করে দিয়ে আসছি। সন্ধে হলে ওই নদী থেকে মশার দল উড়ে আসে, ধূপ না জ্বালালে নির্ঘাত ম্যালেরিয়া হবে। রায়মশাই, ও রায়মশাই, বাড়িতে আছেন? আছি, ভেতরে এসো। তা এই সন্ধেবেলায় ইজি চেয়ারে কেন, অসুস্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছুটা অসুস্থ বুঝলে, মানে একটা বাজে গন্ধ বড্ড নাকে লাগে, ওটাই আমাকে অসুস্থ করে ফেলছে। গন্ধটা ওই কারখানা থেকে আসছে, আমার বাড়িতে তো থাকাই যাচ্ছে না ওর জন্য। বলো কি হে, আমি ভেবেছি আশেপাশে কিছু মরে পড়ে আছে, তা বিমল হঠাৎ কি মনে করে আমার কাছে? আমার ভাইয়ের ছেলেমেয়েরা এসেছে শহর থেকে, তাদের জন্য গিন্নি কাঁকড়ার তরকারি রান্না করছে, তাই ভাবলাম আপনাকে নিমন্ত্রণ দিয়ে যাই, আপনি খেলে খুবই তৃপ্তি পাবেন। তোমার স্ত্রীর হাতের কাঁকড়ার তরকারির কথা আমি অনেকের কাছে শুনেছি। বেশ, আজকে যখন নিমন্ত্রণ নিয়ে এসেছো আমি যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি গেলে আমরা খুবই খুশি হব। রতন, রাধুনিকে বলে দাও রাতে কিছু না রাঁধতে, আমি আজকে বিমলের বাড়িতে নিমন্ত্রণে যাব। ঠিক আছে হুজুর, আপনার যাওয়ার আয়োজন করব। সে আমি হেঁটেই যেতে পারবো, গারোয়ানকে ডাকতে হবে না। বেশ, আমরা তবে আসি। হ্যাঁ, আপনি সময় মতো চলে আসবেন। তা তোমাদের সব প্রস্তুত তো বৌমা? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি খাবার পরিবেশন করছি। কাঁকড়ার তরকারিটা আগে দাও গিন্নি, আরে পরে খেলে আর জিভে স্বাদ থাকবে না তো। বেশ বেশ, তাই দাও, ওটা খাওয়ার জন্যই তো আমি এসেছি। তাড়াতাড়িতে রান্না করেছি তো, আর তাই তেমন ভালো হয়নি বাবু, আরেকদিন আরো ভালোভাবে রান্না করে আপনাকে খাওয়াবো। এটাই অমৃতের মতো লাগছে বৌমা, আমি এত বছর এত ভালো ভালো খাবার খেলাম, কিন্তু এমন মজাদার খাবার খাইনি কখনো। এ তো এক পদ, কাঁকড়া দিয়ে এরকম আরো অনেক তরকারি রান্না করা যায়। বেশ বেশ, তাহলে সবগুলো আমাকে রেঁধে খাওয়াবে কেমন? সে আর হবে না বোধহয়, আমাদের নদীতে কাঁকড়ার বড় অভাব।
কাঁকড়া নেই নদীতে? বলো কি, নদী নালাতে কাঁকড়া থাকবে না তো কাঁকড়া থাকবে কোথায়? দাদা সত্যি কথাই বলছে বাবু, আপনার কারখানাটা দেওয়ার পর কাঁকড়া তো দূরের কথা, নদীতে একটা মাছও পাওয়া যাচ্ছে না। বলো কি হে, আমার কারখানার জন্য এত বড় ক্ষতি হচ্ছে? হ্যাঁ রায় বাহাদুর, কারখানার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে গিয়ে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীদের ক্ষতি করছে। তাই ওদেরকে বাঁচাতে হলে এই কারখানা বন্ধ করতে হবে। আর তাছাড়া নদীর জল দিয়ে তো আমরা আগে নানান কাজ করতাম, কিন্তু এখন সে কাজও করা যায় না। আর বছর নদীর জল দিয়ে আমরা চাষাবাদ করতাম, পানি দূষিত হওয়ার জন্য সেটাও করা যাবে না। শুধুই কি এসব, ওই কারখানার গন্ধে ঘরবাড়িতে থাকাও যায় না। সন্ধ্যা হতে না হতে মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়ে যায়। এ তো দেখছি গুরুতর অভিযোগ। আমি আগে এত কিছু ভেবে দেখিনি, তা না হলে আমি এখানে কারখানা দিতাম না। এখনো সময় আছে বাবু, যদি আমাদের বাঁচাতে চান তবে কারখানাটি বন্ধ করে অন্য কোথাও নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব বিমল। তোমাদের অসুবিধের কথা যখন শুনেছি, কালকেই কারখানা বন্ধ করে অন্য ব্যবস্থা করব। মানুষ না বাঁচলে কারখানা দিয়ে কি হবে? হ্যাঁ, এই তো রায় বাহাদুর আমাদের কথা শুনেছেন, বলেছিলাম না কাকিমা? কিন্তু এসব তোমার রান্নার গুণেই হয়েছে। তা ঠিক বলেছ। বৌমায়ের রান্না খেতে এসেই তো এত কিছু জানলাম। তবে একটা কথা মনে রেখো বৌমা, আমায় কিন্তু মাঝে মধ্যে কাঁকড়ার তরকারি খাওয়াতে হবে। সে খাওয়াবেন খন, কাকিমা যখন একবার বলেছেন আপনাকে তিনি কাঁকড়ার তরকারি খাওয়াবেনই। আরে তা পরে নিশ্চয়ই খাওয়াবো খন, এখনকারটা তো সবাই আগে খাও। বাবা, বাজারে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো বাবা, আমি বাজারে যাচ্ছি। এই তো হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। দৃষ্টিশক্তি কমে গেছে রে। বয়সটা তো অনেক হলো, তাই জন্যই বুঝতে পারি নাই। বাবা আমি তো সবই জানি, সেজন্য তো আমি কিছু বলিনি। আচ্ছা তুমি বসে বসে বিশ্রাম নাও, আমি বাজারটা চট করে আনি। হ্যাঁ, তারপর আবার মাছ ধরতে যেতে হবে তো। যা যা, তুই বাজারটা করে নিয়ে আয়। আর বাবা, পারলে আজকে একটু শাক নিয়ে আসবি, লাল শাক, কেমন? বাবা আমি পারলে এমন যে কোনো শাক নিয়ে আসবো, তবে লাল শাকের প্রচুর দাম। লাল শাক তো আমাদের দেশে হয় না, আগে পাশের দেশ থেকে আসতো। অনেক বছর হলো কিছু ঝামেলার জন্য ব্যবসায়ীগণ আমাদের দেশে আর লাল শাক বিক্রি করে না। যদিও একটু পাওয়া যায়, দাম অনেক বেশি হয়ে যায়। আচ্ছা বাবা, তুই যেটা ভালো বুঝবি সেটাই আনিস। আমি তো সব কিছুই খাওয়া দাওয়া করি। আচ্ছা বাবা, আমি বাজার করতে যাচ্ছি। তুমি যদি শুয়ে পড়ো তাহলে দরজাটা একটু দিয়ে দিও, কেমন? হ্যাঁ বাবা, আমি সব করে নেব, তুই নিশ্চিন্তে যা। আরে এসো এসো তারক কাকা, কি সবজি নেবে তুমি? আজকে সব ভালো ভালো তরতাজা সবজি। কি বলছিস? আজকে সব ভালো ভালো তরতাজা সবজি? অন্যদিন কি ভালো হয় না নাকি রে? এটা আবার কেমন কথা বলছো তুমি? আমার প্রত্যেক দিনকার জিনিস তুমি তো নিয়ে যাও, জানোই তো সবকিছু তরতাজা। তুই কথাটা এমন ভাবে বললি যেন মনে হলো যে অন্য দিনের গুলো ভালো নয়, আজকেরটাই ভালো। কি যে বলো না তুমি, আমার শাকসবজি সবসময় ভালো পাবে। একটা শাকসবজি খারাপ হয়ে গেলে আমি বিক্রি করি না। পটল কত করে দিচ্ছিস? পটল 40 টাকা কিলো, আর ঢ্যাঁড়স 45 টাকা। আগেই বলে দিলাম তোমাকে, এক্ষুনি জিজ্ঞেস করবে আবার। বাবা, এত দাম! পটল দিয়ে দে 1 কিলো, 30 টাকা দিচ্ছি। ঢেঁড়স আজকে লাগবে না। তারক কাকা, তা বললে হয় নাকি? 30 টাকা দিলে কেমন করে হবে? তুমি আমাকে অন্তত 35 টাকা দাও। না না, আমি 30 টাকা থেকে একটা টাকাও বেশি দেব না। আমাকে 1 কিলো পটল তুলে দে, 30 টাকা দিচ্ছি। তাহলে হবে না কাকু, অন্য জায়গায় পারলে নিয়ে নাও, আমি দিতে পারবো না। বাবা, তোর তো দেখছি বেশ দেমাক হয়েছে। ঠিক আছে, 35 টাকাই দিচ্ছি, দিয়ে দে। কাকা, দেমাকের কিছু নেই, আমি ব্যবসা করতে এসেছি, লস করতে আসিনি। তাও তো তোমার জন্য 5 টাকা ছাড়লাম। এই নাও ধরো, এই পটল দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে ঠিক আছে, আমি একটু মজাই করছিলাম মাত্র। এনে ধর তোর টাকা। আবার অনেক দিন পর বাণিজ্যে বেরোলাম।
এই লাল শাক বেশ ভালো দামে বিক্রি হবে অন্য দেশে। আগেরবার বাণিজ্যও বেশ ভালো লাভ হয়েছিল, আশা করি আগের বারের তুলনায় আরো বেশি হবে এবারে, কারণ লাল শাকের পরিমাণও বেশি। হোক হোক, এটাই তো চাই। কি হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এত জোরে ধাক্কা কিভাবে লাগলো? এখানে তো কোনো পাহাড় বা শিলা দেখতে পাচ্ছি না। তাহলে কি কোনো বড় সামুদ্রিক জীবের সাথে ধাক্কা লেগে গেল? বড় হাঙর নাকি? কি আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে! আমার এত লাল শাক তো ডুবে গেল। না না, আগে নিজেকে বাঁচতে হবে। ব্যবসা বাণিজ্য বেঁচে থাকলে আবার হবে, জীবন ফিরে পাওয়া যাবে না। ওরে বাবা! দাদা, সবজির দাম কেমন কি রেখেছো গো? আর শাক পাওয়া যাবে? সবজির দাম মোটামুটি আছে। পটল 40 টাকা, ঢেঁড়স 45 টাকা। কি নেবে? আচ্ছা, আমাকে 500 পটল দিয়ে দাও। আর যেটা বলছিলাম, শাক পাওয়া যাবে? হ্যাঁ, কেন পাওয়া যাবে না? এই তো পালং শাক আছে। পালং শাক নেবে তো? হ্যাঁ, তাহলে আমাকে 20 টাকার মতো পালং শাক করে দাও। বাপ বেটায় খাবো, দুদিন চলে যাবে ভালোভাবে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আপনার ব্যাগে সবকিছু ভরে দিচ্ছি। এই যে আমি ধরে আছি দাদা, তুমি শুধু ভরে দাও, তবে শাকটা ভালো হবে তো? তুমি তো আমার দোকানের মাল খাও, জানো তো কেমন জিনিস বিক্রি করি, ধারণা তো হয়েছে। তাহলে তুমিই বলো না আমার শাক কেমন হবে। আরে দাদা, তুমি ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। এই নাও, ধরো তোমার টাকা। না না, সব কিছুতেই আর কি আমি পছন্দ করি, তবে ব্যবসা বাণিজ্য নিয়ে পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা বলছি, তুমি লাল শাক বিক্রি করছো নাকি? কত দাম যাচ্ছে তার? না ভাই, আমি লাল শাক বিক্রি করি না। আমাদের দেশে পাওয়া যায় না। নিতে গেলে আমাকে বলতে পারো, বেশি টাকা দিয়ে আমি অর্ডার দিয়ে আনিয়ে দেবো। এমনিতে আসবে না, অনেক বেশি টাকা দিতে হবে। না না, আমরা আবার ওসব খেতে পারি নাকি? আমি তো শুধু জিজ্ঞেস করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। হ্যাঁ, গিন্নি, কোথায় গেলে গো? খেতে দেবে তো নাকি? আর সইতে পারছি না যে ক্ষুধা। এই তো গো, আমি দিচ্ছি আস্তে আস্তে। জানোই তো, বয়স হয়েছে, আর অত চটপট পারি না। এই নাও, খেয়ে নাও। ও মা, শুধু যে আমার খাবার নিয়ে এলে, তুমি কখন খাবে? তোমারটাও নিয়ে চলো, একসাথে খাবো। না না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। স্বামী না খেলে স্ত্রী খেতে পারে না। এসব বাজে কথা, বুঝলে গিন্নি? এসব মানবার কোনো মানে হয় না। তুমি খাবার নিয়ে এসো। না না, তুমি আগে খাও। আমি এসব মানি বাপু। তোমার খাওয়া হলে তারপরেই আমি খাবো। তুমি আগে খেয়ে নাও তো, তোমার বেশি কথা বলতে হবে না। আমার কথা তো শুনবে না? যেটা ভালো বোঝো সেটাই করো। এই আমার খাওয়া হয়েই গেল, উঠে পড়লাম। এইবার আমি খেতে পারি। তোমার খাওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর কোনো কাজ নেই তোমার। হ্যাঁ, এই তো আমি ঘরেই যাচ্ছি। তুমিও খাওয়া দাওয়া করে চলে এসো, কেমন? শুধু খাওয়া দাওয়া করে গেলে হবে? খাওয়া দাওয়ার পর বাসন মাজতে হবে। সব কাজকর্ম শেষ করে আমি তবে গিয়ে বিশ্রাম নেব। তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার সব কাজ শেষ করে তুমি এসো, কেমন? কিরে সজল, মাছ ধরতে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো খুড়ো, মাছ ধরতে যাচ্ছি। এই ভোরবেলায় না বেরোলে মাছ জালে আটকায় না। তা তুমি এত ভোরে কোথায় বেরিয়েছো? আমি একবার বেরিয়েছিলাম প্রাতঃভ্রমণে। শরীরে তো বহু রোগ ব্যাধি, বৈদ্য বলেছে সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে, শরীর ভালো থাকবে। বাহ, ভালো কাজ করেছো তাহলে। তোমার আর চিন্তা কি, চাকরি করতে এখন অবসর নিয়েছো, বেতনের অর্ধেক টাকা এমনি প্রত্যেক মাসে পাও। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো চাকরি করা রে। এত পড়াশোনা কিসের জন্য? এই একটা চাকরির জন্যই তো। খুড়ো, আমারও তো খুব ইচ্ছে ছিল যে অনেক পড়াশোনা করে চাকরি করব, কিন্তু পড়াশোনার বয়সেই মা মারা গেল। তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়ল, তখন থেকেই সংসারের হাল ধরতে হলো। আরে আমি তো সবই জানি, আর নতুন করে বলবার কি আছে? তখন তোদের যে কি পরিস্থিতির মধ্য দিয়ে সময় কেটেছে পুরো গ্রামবাসী জানে। আমি এখন যাই, বুঝলে? বেশি দেরি করলে হবে না, তুমি প্রাতঃভ্রমণ করে নাও। হ্যাঁ, তুই যা, দেরি করিস না।
আজকে দেরি হয়ে গেল, খুড়োর সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি কাজ করতে হবে। আরে আরেকটু দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, তবে মাঝি কোথায়? যাই আরেকটু এগিয়ে গিয়ে দেখি, মাঝি আবার বিপদে পড়লো না তো? আরে এটা তো লাল শাক, নৌকা ভর্তি লাল শাক, মাঝি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখি তো ব্যাপারটা কি হয়েছে, ও নৌকায় যেতে হবে। আমাকে একটু পানি দেবেন, বড় জোর পিপাসা পেয়েছে, একটুখানি পানি। এই যে বোতলে পানি আছে, আপনি আস্তে আস্তে খেয়ে নিন। এখন অনেকটা স্বস্তি লাগছে। আপনি ঠিক সময় এসেছেন, না হলে আমি হয়তো মরিয়ে যেতাম। আপনি কে কোত্থেকে এসেছেন? আচ্ছা এসব পরে বলবেন, আপনি আগে আমার সাথে গ্রামে চলুন, আমাদের আপনার বিশ্রামের দরকার আছে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। আপনার নৌকাটা আমার নৌকার এই পেছনে বেঁধে নিচ্ছি। চলুন 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 চলুন। কি গো, আজকে বাজারে যাবে না? না গো গিন্নি, আজকে আর বাজারে শাকসবজি বিক্রি করতে যাব না, শরীরটা ঠিক ভালো লাগছে না। ওই জন্যই ভাবি আজকে কেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ। তা কি হয়েছেটা কি তোমার? মাথাটা ঝিমঝিম করছে, কিচ্ছু ভালো লাগছে না। রোজই তো রাত করে ঘুমাও, আবার ভোরবেলায় বেরিয়ে পড়ো। তোমার ঘুম ভালো হচ্ছে না, এই জন্যই তো মাথা ঝিমঝিম করছে, মাথায় লাগছে তোমার। হ্যাঁ গো গিন্নি, ওটাই হবে। একদিন ভালোভাবে ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। ওই জন্যই ভেবেছি আজকে বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁতন করে নাও, আমি কড়া করে চা করে দিচ্ছি, খেয়ে দেখো, মাথার যন্ত্রণা একেবারে ভালো হয়ে যাবে। হ্যাঁ তুমি তাই করো, তুমি আগে উঠানটা ঝাড় দিয়ে দাও, একটা একটা করে কাজ শেষ করে ফেলো। আমি তো আজকে বাড়িতে আছি, অত তাড়া নেই। হ্যাঁ গো, সে আমি জানি। আগে ঝাঁট দিয়ে নি, তারপরে কড়া করে তোমার জন্য চা বানিয়ে দেবো। দুজনে মিলে একসাথে বসেই আর চা খাবো। কতদিন পরে এভাবে নিশ্চিন্তে একটু বসে আছি, না হলেই তো তাড়াহুড়ো করে এই কাজ নিয়ে সারাদিন চিন্তিত। এই জন্যই তো তোমায় বলি, সপ্তাহে অন্তত একদিন করে ছুটি নিও, নিজের পরিবারকে সেই সময়টা দেবে, দেখবে মন ভালো থাকবে। সপ্তাহের বাকি 6টা দিন ভালোভাবে কাজ হবে তাহলে। না গো গিন্নি, এখন ওরকম। চিন্তা ভাবনাগুলো সফল হোক। আপনি এই গাছের তলায় বসুন, এবার বলুন আপনার সাথে কি ঘটেছে। আমি এই দেশের মানুষ নই, আমি অন্য দেশে থাকি এবং সেখান থেকেই লাল শাকের ব্যবসা করি। এইরকম এবারও জাহাজ বোঝাই করে শাক নিয়ে বেরিয়েছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করতে বেরিয়েছিলেন তো ঠিক আছে, তবে আপনার জাহাজ ডুবলো কিভাবে? দুদিন আগেকার কথা, হঠাৎই আমাদের জাহাজে কোনো একটা বড় প্রাণী ধাক্কা মারে। ঠিক তখনই জাহাজের নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং আমাদের জাহাজ ডুবে যায়। আপনি তাহলে দুদিন থেকে সমুদ্রে এদিক ওদিক করছেন, তবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি তো নৌকা চালাতেও জানি না। নিজেকে বাঁচানোর জন্য জাহাজে থাকা নৌকায় চেপে বিচ্ছিন্ন হয়ে গেছি, নাহলে আমিও মারা পড়তাম। বুঝলাম, আপনি নৌকা চালাতে জানেন না, আর যতটা পেরেছেন লাল শাক বোঝাই করে নিয়েছেন। আমাদের সাথে আরো বেশি লোক ছিল, তারাও সব বিচ্ছিন্ন হয়ে গেছে, জানি না বেঁচে আছে কিনা। তাদের কথা চিন্তা করে আর লাভ নেই, তারা যদি অন্যদিকে চলে যায় তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকে না। ওইদিকে সমুদ্রে বড় বড় সামুদ্রিক জীব আছে, এই ছোট নৌকায় টিকে থাকা সম্ভব না। আপনার ভাগ্য ভালো, আপনি এইদিকে চলে এসেছেন। আচ্ছা চলুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। আরে ওই তো লাল শাক আমাদের গ্রামে কি করে এলো? সবাই দেখবে, আসো, আমাদের গ্রামে নৌকা ভর্তি লাল শাক এসেছে। আরে তুই তো ঠিকই বলেছিস, এটা তো সত্যিকারের লাল শাক, তবে আমাদের গ্রামে এলো কিভাবে? ওই গাছের নিচে সজলের সাথে কেউ বসে আছে না? আরে নৌকাটা আবার উনি আনেননি তো। এই চলো সবাইকে জিজ্ঞেস করি। সজল, এই লাল নৌকা কোত্থেকে এসেছে তুই জানিস? হ্যাঁ আমি জানি কোথা থেকে এসেছে, এই যে মলয়বাবুর নৌকা। ইনি একজন বিদেশি ব্যবসায়ী, ব্যবসা করতে যাচ্ছিলেন লাল শাক নিয়ে, ওনার জাহাজ ডুবে গেছে। ওই জন্যই এইদিকে আমাদের গ্রামেও তো লাল শাক দিতে পারেন, তা আপনারা দেন না কেন?
এই তোমরা এখন চুপ করো তো। ওনার এখন অবস্থা ভালো নয়, আর তোমরা প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ। আমি আপনাদের সবকিছু বলবো, আমাকে একটু সময় দিন। এখন আমি ভালোভাবে কথা বলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, কোনো অসুবিধে নেই। আমরা পরে আপনার সাথে কথা বলবো। মলয়বাবু, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, ওখানে বিশ্রাম নেবেন। সজল, তোমাদের বাড়ি নিয়ে যাও। তোমাদের বাড়িতে আমরা বিকালের দিকে যাব সব কথা শুনতে। হ্যাঁ, এখন এখন যাও যাও, এখন যাও। হ্যাঁ। কি গো, আজকে রান্নাটা কেমন হয়েছে? খুব হালকার উপর দিয়ে রান্না করেছি। হ্যাঁ, ভালোই করেছো। শরীরটাও তেমন ভালো নয়, হালকা রান্না করেছো, ভালোই হয়েছে। হালকা রান্নাটা নয় ভালো হয়েছে, তবে রান্নার স্বাদ কেমন হয়েছে? ও নিয়ে কোনো কথাই হবে না, তুমি যে রান্নাই করো মুখে লেগে থাকে। দেখো না, এরই মধ্যে আমার খাওয়া শেষ হয়ে গেল। সেটাই তো দেখছি গো, তুমি তো এত তাড়াতাড়ি খাও না, আর আজকে এর মধ্যেই খাবার শেষ হয়ে গেল। তুমি আরেকটু নেবে? না না, নিতে পারবো না, আমার পেট ভরে গেছে। আমি এবার উঠলাম, একটু বাইরে থেকে ঘুরে আসবো আমি। এই যে তোমার শরীর খারাপ, আবার বাইরে যাবে কেন? তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে না হয়। না গো গিন্নি, বাইরে না গেলে খাবারগুলো হজম হয় না। একটু তো বাইরে আড্ডা দিয়ে আসতেই হবে। হ্যাঁ, সেটাই বলো না বাপু, তোমার আড্ডা দেওয়াটা আগে, শরীরের কথা তো আর ভাববে না। কেন গিন্নি, আমি তো শরীরের কথা ভাবি, ওই জন্যই তো আজকে আর সকাল সকাল উঠে বাজারে গেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তুমি কত তোমার শরীরের খেয়াল রাখো। এখন বেশি বকবক না করে যাও দেখি, তাড়াতাড়ি বাড়িতে আসবে। হ্যাঁ গো গিন্নি, আমি এই যাবো আর এই আসবো। আমি আসছি, হ্যাঁ। মলয়বাবু, খাওয়া দাওয়া কেমন লাগলো? আমরা বেশি ধনী নই, তাই বেশি কিছু করতে পারলাম না। তার কোনো দরকার নেই দাদা, আপনি যে আমার জীবন বাঁচিয়েছেন এটাই অনেক। তারপর আবার এত সাহায্য। ওহ, আজ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল বাবা। এতটা দেরি কোনোদিনও হয় না। আজ কাজগুলো যেন শেষই হতে চাইছিল না। আরে, গাছতলায় ওটা কে বসে আছে? আরে, কে তুমি? তাই সন্ধেবেলায় এমন একা একা গাছতলায় বসে কি করছো গো? আমার অনেক দূরে বাড়ি বুড়িমা। তা তোমার নাম কি? আমার নাম হলো পলাশ। তাই সন্ধেবেলা এমন করে গাছতলায় বসে রয়েছো কেন গা? কিছু হয়েছে নাকি তোমার? আমি নিজের বাড়ি থেকে চলে এসেছি বুড়িমা। সে কি? কেন? এমনটা কেউ কি করে বাছা? তোমার বাড়িতে সবাই কত কষ্ট পাচ্ছেন বলো তো। তা বলে আমার কষ্টটা কেউ বুঝবে না? আমি সেসব জানি না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তা তুমি এই রাতে থাকবে কোথায়? গাছতলায় কি আর থাকা যায়? আমি গাছতলায় থাকবো বুড়িমা, তবু ওই বাড়িতে আর ফিরে যাব না। তা গাছতলায় কি আর মানুষ থাকতে পারে নাকি? আমি ঠিকই থাকতে পারবো। তুমি খুব ভালো বুড়িমা, তুমি আমার খোঁজ নিয়েছো। তাহলে তুমি বরং একটা কাজ করো বাচ্চা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে থাকবে তুমি। বেশ বেশ, তাই নিয়ে চলো আমাকে। আজ এই অনেক দিনের পড়ে থাকা সমুদ্রের মাছগুলো অবিনাশ বাবুকে গচিয়ে দেবো। হ্যাঁ, তা ঠিকই আছে। হ্যাঁ, সে হলোই বা অনেক দিনের, তবু বরফ দিয়ে রেখে দিয়েছিলাম তো এতদিন। অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, আপনার জন্য মাছ নিয়ে এসেছি, মাছ নিন। এই, তোর লজ্জা করে না নগেন? তুই আবার এসেছিস আমার বাড়িতে? দেখ, সকাল সকাল মাথা গরম করাস না। তা করছেন কেন বাবু? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি?
তুই দূর হ শয়তান, টাকা নিয়ে পচা পচা মাছ খাইয়ে যাস, আর এই বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না। আমি তো জানি না এইসব কথা। জানিস না তুই? দোকানদার যে স্পষ্ট বলল তোর দেওয়া মাছগুলো অনেক দিনের পচা ছিল। আমি তো জানি না বাবু, নিশ্চয়ই ওই দোকানদার বেটা মিথ্যে কথা বলেছে। দোকানদার এখনো পর্যন্ত আমাকে মিথ্যে কথা তার সারা জীবনেও বলেনি নগেন। হয়তো এখন বলছে আমাকে দেখে শয়তানটা চলে, তাই আমার পেছনে কুৎসা রটাতে চায়। তুই কি মনে করিস তোর নাটকটাকে আমি প্রশ্রয় দেব? আমি সত্যি বলছি বাবু। থাক, তোর এই মিষ্টি কথায় বাবু বাবু আমি অনেক শুনেছি। এখন তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবু আমার কথাটা শুনুন। কোনো কথা শোনবার দরকার নেই আমার, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। কি করছো গো? এই সবজিটা করে রাখছি গো, কিছুক্ষণ পর থেকেই তো খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে, তখন তো আর কিছুই করতে পারবো না। কিন্তু আজকে মনে হচ্ছে বিপদে পড়ে যাব গো। কেন গো, কি হয়েছে? আরে আজকে আমাদের স্পেশাল মেনু খাসির মাংসের কালা ভুনাটাই যে কিভাবে হবে। আরে হ্যাঁ, তাই তো, বুড়ি তো এখনো আসেনি গো। আরে আমাদের হোটেলের মান সম্মান টিকে রয়েছে ওই মেনুটার উপরই, ওটা খাওয়ার জন্যই লোক আসে। হ্যাঁ গো, আর ওটা বুড়ি ছাড়া আর কেউ ভালো রান্না করতে পারে না। কিন্তু এখনো যদি না আসে তাহলে রান্নাটা হবে কি করে? আর ধরো যদি আজ সে নাই আসে, তখন কি হবে? সেটাই তো চিন্তা করছি গো। আমি কিন্তু ভাবছি অন্য কথা, জানো? কি ভাবছো তুমি? ভাবছি এই বুড়ি বয়সে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বয়সটা তোর কম হলো না। কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের বিপদ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু সে না হয় পরে হলো, আজকেরটার কি ব্যবস্থা হবে সেটা তো আগে ভাবো। আজ তো বুড়ি না হলে উদ্ধার হয় না গো, দেখা যাক কি হয়। তা পলাশ বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তুমি আমায় বলবে কেন তুমি ঘর ছেড়েছ? সে অনেক কথা বুড়িমা। বলোই না শুনি। তুমি আমাকে নিজের মনে করতে পারো বাছা, নিশ্চিন্তে বলতে পারো আমায় সবকিছু। আমার খুব দুঃখ বুড়িমা, আমার বাবা আমাকে বিদেশে কাজে পাঠাতে চায়, কিন্তু আমি যেতে চাই না। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি এখান থেকে ছেড়ে আর কোথাও যেতে পারবো না। তা বাবাকে বুঝিয়ে বলেছিলে? অনেক বলেছিলাম, কিন্তু উনি শোনেননি, জোর করে আমাকে পাঠাতে চেয়েছিলেন। বাবা হয়তো তোমার ভালোর জন্যই চেয়েছেন, কিন্তু তুমি এখানে থেকে কি করতে চাও বাছা? বাবা ভালোর জন্য চাইলেও আমি সেটা করে সুখে থাকতে পারবো না। আমি আমার দেশকে, আমার গ্রামকে ভালোবাসি, আমি আমার নিজের জায়গাকে ভালোবাসি। আমি এখানে কিছু একটা করতে চাই, এখানে অনেক কাজ, আমি কিছু না কিছু একটা ঠিকই করে নেব। তা তোমাদের গ্রামের মানুষ কেমন? বড় হিংসুটে মানুষ বুড়িমা, তবে সে কথা ভেবে আর কি হবে। হিংসুটে মানুষ, খারাপ মানুষ তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ তা বটে, তা ঠিকই বলেছ তুমি। ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। আজকালকার দিনে তো কেউ এমন আপন করে নেয় না, তুমি নিয়েছো, আমি নিশ্চয়ই তোমার কাছে থাকবো। বলি আর কি পেয়েছো নাকি? হ্যাঁ, এই আমরা স্পেশাল আইটেম খাবো বলে এসেছি তোমার কাছে, আর আজকে স্পেশাল আইটেম হয়নি। তা আমাদের এত কষ্ট করে তোমার কাছে আসা কিসের জন্য? হ্যাঁ, আপনার একটু শান্ত হন, আসলে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তোমাদের সাথে কি ঘটনা ঘটেছে আমরা শুনতে যাব কেন? আমরা আমাদের খাবার চাই, সেই খাবার না পেলে আমাদের মাথা গরম হবেই, সেটা যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। আসলে আজকে যে স্পেশাল আইটেম রান্না করেন সেই বুড়িমা আসেনি, তাই সবকিছু জোগাড় থেকেও আমার রান্না হয়ে ওঠেনি। আহা, আপনারা ব্যাপারটা ওরকম করে নেবেন না, আমরা খুব তাড়াতাড়ি এর কিছু একটা ব্যবস্থা করতে চলেছি। তো কি ব্যবস্থা করবে শুনি? আজই বলে দাও তোমরা কি ব্যবস্থা করতে চাও। তা তো এখনো ঠিক করিনি, তবে আপনাদের জানাবো।
দেখো ভাই, শুনে নাও একটা কথা, আর তোমাকে একটা দিন সময় দেবো, অর্থাৎ কালকে আমরা আবার আসবো। কালকে যদি খাসির মাংসের কালাভুন আমরা না পাই না, তাহলে তোমার হোটেল আমরা তুলে দেবো এখান থেকে জম্মের মতো। হ্যাঁ, তবে এটা হাড়ে হাড়ে টের পাবে মজা। হ্যাঁ, বড্ড রস হয়েছে এদের, ঠিক? হ্যাঁ, আপনারা এমন করে বলবেন না দয়া করে। আরে ছাড়ো তো, সামলে যাও, না হলে কাল কি তোমাদের দিন শেষ। তোমার কি এক ফোঁটাও লজ্জা করে না? মান সম্মান বোধ তোমার নেই? আরে দিনের শেষে আর ভোকো না তো। বকবো না তোর কি করব শুনি? আজ ঘরে এক পয়সাও নিয়ে এসেছো ইনকাম করে? আয় করতে না পারলে সে পুরুষ মানুষ আবার কিসের? আহা, শোনোই না। কি শুনবো আমি? তোমাকে সংসারের জন্য চাল ডাল নুন তেল আনতে বলেছিলাম, সেগুলো এনেছো? আনতে পেরেছো কি সেগুলো? আসলে একটা বদমাইশ লোক আমার সাথে আজকে বদমাইশি করেছে। তোমার সাথে রোজ কেউ না কেউ কিছু না কিছু করে, তাই নিজের চরিত্রটাও একবার ভালো করে দেখতে পারো তো। শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। সংসার চালানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আমার চাই, আর তোমাকেই সেগুলোর যোগান দিতে হবে। কথাটা মনে রেখো কিন্তু। আজকে অবিনাশ লোকটার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার কপালে এত দুঃখ আজকে ওই লোকটার জন্য শুধুমাত্র। এত বড় সাহস লোকটা আমাকে ঘর থেকে বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। না হয় দিয়েছে একটু পচা মাছ, তা বলে আমাকে এমন অপমান করবে। আজকে আমার বইয়ের কাছে কথা শুনতে হচ্ছে রাত্রিবেলায় শুধুমাত্র এই লোকটার জন্য। আমি আর বদলা নেব। শয়তান অবিনাশ বুঝবে নগেন কার নাম। মনে মনে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? যে শয়তান আমার সাথে এমনটা করেছে, সেই শয়তানকে আমি হারে হারে শিক্ষা দেব। তোমার মুরদ আমার জানা আছে। আজকে আমার ঘরে যেমন চাল ডাল নুন নেই, তেমন ওই লোকটার বড় টাকার অঙ্ক আমি খসাবো। এত বড় লোকসান করাবো যে সারা জীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর সেটাই হবে আমার প্রতিশোধ। কি হয়েছে অবিনাশবাবু, সকাল সকাল আমাদের ডাক দিলেন কেন? কোনো শয়তান আমার বাড়িতে রাতের বেলায় চুরি করে গেছে। সে কি বলছেন অবিনাশবাবু? আপনি হলেন গিয়ে এখানকার মাথা, আর আপনার ঘরে শীত কাটবে এমন সাহস কার হয়? শুধু চুরি করে যায়নি, আমি বাধা দিতে গেছিলাম, আমাকে দুটো ঘুষি মেরেও গেছে। তা লোকে চিনতে পারিনি সে কে ছিল? আরে চিনতে পারলে কি আর ছেড়ে দিই? চিনতে পারিনি, মুখে কালো কাপড় বাঁধা ছিল, আর তাছাড়া অন্ধকার ছিল। তবে আমি বলছি, আমারও নাম অবিনাশ। আমার সাথেও যে এমন কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। জম্মের মতো আমি তাকে নরক দেখিয়ে ছাড়বো। কি হয়েছে কর্তাবাবু, এখানে এত লোক কেন? রাতে আমার ঘরে কেউ ডাকাতি করে গেছে আর আমাকে মেরে গেছে। কি বলছেনটা কি? আপনার সাথে এমন কাজ করবার দুঃসাহস কার হয়? হ্যাঁ, সেটাই তো এখনো বুঝতে পারিনি। বুঝতে যদি পারতাম তাহলে গলার টুটি আমি ছিঁড়ে নিতাম। আপনি একবার শুধু বলুন সেই বদমাইশটাকে, তার কাজের উপযুক্ত সাজা আমরা পাইয়ে দেব। সেই শয়তানটাকে যদি আমি একবার ধরতে পারি, কাটা মুরগির হাল করে ছাড়বো আমি। সে আর তোমাকে ধরতে হবে না অবিনাশ। রাতের আধারে তোমার ঘরের কাণ্ড আমি করেছি। শয়তান এবার বুঝবে মজা তুমি। কিছু বলছো তুমি? হ্যাঁ, এটাই বলছি যে দোষীকে তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে সব দিক ম্যানেজ হয়ে যায়। নিজেকে কিছু একটা এমন করে দেখাতে হবে যাতে আমি প্রমাণ করতে পারি নিজেকে। না না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। আমি হেরে যেতে পারি না এভাবে। কি হয়েছে বাবা পলাশ? এত চিন্তার কি হয়েছে? দেখে তো তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে বাবা। একটা বড় কথা ভাবছি বুড়িমা। তা কি কথা বলো তো, আমায় খুলে বলো সব। আজকে তোমার হাতের কালাভুনা আমার বড় পছন্দ হলো। হ্যাঁ, ওটা আমি খুব ভালোই বানাতে পারি বটে। সেজন্য একটা কথা ভাবছি আমি। কি কথা? তোমার হাতের কালাভুনা রান্না এত সুন্দর, সেই সুন্দর রান্না শুধুমাত্র গ্রামের মানুষরা খেলে হবে না,
এই রান্নাকে বাইরে ছড়িয়ে দিতে হবে, বড় বড় শহরে, দেশের বাইরে, বিদেশে। আরে কি যে বলো তুমি ছেলে মানুষের মতো! গ্রামের একটা বুড়ির হাতের রান্না কি আর অত বড় বড় মানুষ পছন্দ করবে গো? পছন্দ করবে মানে? হাত চেটে খাবে একেবারে, দেখবে তোমার নাম হবেই হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা অনেক বুড়ো বয়সে রান্না করে বিখ্যাত হয়েছে, তাদের মধ্যে তুমিও একজন হবে। অত শত তো আমি বুঝি না বাপু, তবে রান্নাটা আমি ভালোই করি, এতটুকু জানি। রান্নাটা আমি খুব যত্ন নিয়েই করি বাবা। আমি চাইছি তোমার রান্নাটা আমি টিফিন বাক্সে ভরে শহরে গিয়ে ফুটপাতে ফুটপাতে বিক্রি করব। না না, তা কি করে সম্ভব? তাতে অনেক টাকা ইনকাম হবে। না না বাচ্চা, এ কাজ করো না, এ কিছুতেই সম্ভব নয়, একেবারেই অসম্ভব ব্যাপার। তুমি চাও না তোমার হাতের রান্নার নাম হোক চারিদিকে? সে কথা আলাদা, কিন্তু তুমি রান্না নিয়ে ওই শহরের ফুটপাতে ফুটপাতে বিক্রি করবে, এ আমার কিছুতেই ভালো লাগবে না। এতে আমার সম্মতি নেই, এটা করো না তুমি। এবার বলো গিন্নি, কেমন দিলাম তোমাকে? আমার খুব আনন্দ হচ্ছে গো, এই এত কিছু তুমি কোথায় পেলে গো? সে আর বলো না, সে অনেক কথা। আরে বলোই না, শুনি। তুমি সেদিন অত কথা শোনালে, ভাবলাম তুমি ঠিকই বলেছো। তোমার কথা শুনে পরদিন কাজে গেলাম, কাজ করে এত টাকা এনেছি শুধু তোমারই জন্য। সত্যি বলছো? তুমি আমার কথা শুনে এত টাকা রোজগার করে এনেছো? আরে সত্যি বলছি গিন্নি, সত্যি বলছি। এবার বলো তো পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে, তবে একটা ব্যাপার শুনেছো? কি ব্যাপার? আরে ওই যে গো, কাল রাতে অবিনাশ বাবুর ঘরের চুরির ঘটনাটা। আরে ছাড়ো তো, ওসব কথায় কান দিই না আমি। না মানে গ্রামে কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল বলো। আরে ছাড়ো না, তোমাকে টাকা এনে দিয়েছি, তুমি আয়েশ করে থাকো, ভালো করে সংসার চালাও, মজা করো। হে, লোকের দিকে বেশি নাক দিও না। তা হ্যাঁ গো, হঠাৎ করে তুমি এমন কি কাজ করলে যে এত টাকা পেলে? তুমি বড্ড জ্বালাতন করো গিন্নি, তোমার টাকার দরকার ছিল, এনে দিয়েছি, এবার সেই টাকায় মজা করো। আম খাচ্ছ খাও না, আটির খবর নিচ্ছ কেন? না, জানতে ইচ্ছা করছে তাই জানলাম। শোনো, একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও। আজকে থেকে টাকা ইনকাম করবার দায়িত্ব আমার, আর খরচা করবার দায়িত্ব তোমার, ঠিক আছে? আমরা পরস্পরকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করব না, কথাটা মনে থাকে জানো? গোপাল, ও বাবা গোপাল, একটু শুনে যাও তো এদিকে। কি হয়েছে বুড়িমা? কাকা, একটু সাহায্য লাগবে তোমার। এই ছেলেটি আমার বাড়িতে থাকে, আমার নাতির মতো। তা এ চায় যে আমার ওই কালো ভুনা রান্না শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে, তাতে সকলে আমাদের খাবার খেতে পারবে। হ্যাঁ, তাতে বুড়িমার অনেক নাম হবে এবং আমাদের সকলের খুব টাকা পয়সা হয়ে যাবে, তখন আর এত দুঃখ থাকবে না। আর তাছাড়া আমি নিজেও এখানে কিছু করতে চাই। তো বেশ, তো আমি তোমাদের কি সাহায্য করতে পারি? মানে আমাদের এখানে রান্না করে শহরে বিক্রি করবার মতো জোগাড় আমাদের কাছে নেই। চিন্তা করো না, আমার কাছে একটা ভ্যান আছে, সেই ভ্যানটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এই ভ্যানটা নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারো। তাহলে তো খুব ভালোই হয় কাকা। তাহলে কিভাবে করবে কিছু ভেবেছো? দেখো কাকা, আমি গ্রামে কিছু করবার জন্য বাড়ি ছেড়েছি, আর বুড়িমা আমাকে থাকতে দিয়েছেন সেই অসময়ে। তাই ভাবলাম বুড়িমার হাতের কালাভুনা রান্না এত সুন্দর, সেই রান্না আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। তাতে গ্রামের নাম হবে আর আমাদের অনেক টাকা পয়সা হবে। এখন তুমিও তোমার ভ্যানটা দিতে চাও, তাতে আমাদের কি যে উপকার হবে আর কিভাবে বলি তোমাকে। তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধি, তোমার পরিকল্পনা আমার পছন্দ হয়েছে, তোমাদের সাথে আমি আছি। আমি বরং তাহলে তাড়াতাড়ি ওই কালা ভুনা রান্নাটা শেষ করে ফেলি। হ্যাঁ বুড়িমা, তুমি তাই করো। এখন থেকে ব্যবসার একটা নতুন দিক খুলে যাবে পলাশের হাত ধরে।
আরে নগেন, যে কোথায় যাচ্ছ তোমরা? কর্তা বাবু, আমরা একটু শহরে যাচ্ছি। তা হঠাৎ করে তোমরা শহরে যাচ্ছ কেন? আগে তো কখনো যেতে না। আসলে ভাবলাম বউটা আমার গ্রামেই পড়ে আছে, যাই শহরে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, কিছু কাপড় জামা কিনে কেটে আসি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা শহরে যাচ্ছি। তা হঠাৎ করে এত পয়সা কি করে পেলে নগেন? আজকাল কাজ করেই বেশি বেশি পয়সা ঘরে নিয়ে আসছে। তা একদিনেই কি এত টাকা এসেছে নাকি? হ্যাঁ, সেদিন ওই একদিনেই তো নিয়ে এলো। আসলে আমি বলেছিলাম ঘরে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। তা তুমি কেমন পুরুষ মানুষ যে বাইরে থেকে গিয়ে টাকা রোজগার করে আনতে পারো না? আর তাতেই নগেন টাকা নিয়ে এলো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এই চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এরপরে গেলে বড় বড় খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, তখন আবার তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াতে পারবো না। এখানের গ্রামে চাষাভুষো লোকেরা সেসবের মূল্য কি করে বুঝবে? থাকুক তারা গ্রামে, এবার থেকে আমরা এমন ভাবেই ভালো করে দিন কাটাবো। হ্যাঁ, তা ধর্মপথে টাকা রোজগার করে জীবন কাটাও, সেটাই তো সকলে চায়। ঠিক আছে বাবু, আমি আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বেশ বেশ, যাও। বেটা কি এমন কাজ করছে আজকাল? দুদিন আগে পর্যন্ত পচা মাছ বিক্রি করে লোক ঠকিয়ে সংসার চালাতো, রাজকে কিনা রাতারাতি এত বড় লোক হয়ে গেল। ওর বউ বলল টাকাটা ও একদিনে ঘরে এনেছে। আমি নিশ্চিত এই বেটা চুরি করেছে। সেদিন ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, সেই রাগ মেটাতেই চুরি করেছে ও। ব্যবসা করতে তো এলাম, কিন্তু লোক ডাকতে পারছি না যে আমি, সেজন্য একটা লোকও আসছে না। ধুর, কি যে করি আমি। এটা কি রান্না? এটা দেখে কিন্তু বেশ অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে সুস্বাদু মাংসের কালাভুনা, মাটন কালাভুনা। একবার যদি খেয়ে দেখেন, এর স্বাদ আর ভুলতে পারবেন না। দাও দেখি বেশি করে একটু। নীলিমা, তুমি প্রথমে খেয়ে দেখো। ওহ, এই যে প্রচন্ড কষ্ট হচ্ছে গো। আহ, পুরো মুখ যেন জ্বলে গেল। উরি বাবা রে বাবা, এত ঝাল, উরি বাবা, মরে যাবো রে, মরে গেলাম। এ কি, এবার কি হবে? ক্ষমা করবেন, ক্ষমা করবেন। যে বুড়িমা রান্না করেছে সে বোধহয় বেশি করে ঝাল দিয়ে ফেলেছে ভুল করে। আসলে বুড়ো মানুষ তো। ওরে বাবারে, ওরে বাবারে, ও জালে জালে মরে গেলাম গো। ও জালে জালে মরে গেলাম। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে, উরে বাবা। আরে দেখে যাও, দেখে যাও, সবাই এখানে সার্কাস হচ্ছে, সার্কাস, দেখে যাও, দেখে যাও। আরে এই যে লোকটা, এই সার্কাসের রিং মাস্টার, এটাই। একে সবাই টাকা দাও, আর এই দুটো এখানে নাচছে, এরা হচ্ছে সং, এদের দেখে মজা না হয়। ওহ, আজ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল বাবা। এতটা দেরি কোনোদিনও হয় না। আজ কাজগুলো যেন শেষই হতে চাইছিল না। আরে, গাছতলায় ওটা কে বসে আছে? আরে, কে তুমি? তাই সন্ধেবেলায় এমন একা একা গাছতলায় বসে কি করছো গো? আমার অনেক দূরে বাড়ি বুড়িমা। তা তোমার নাম কি? আমার নাম হলো পলাশ। তাই সন্ধেবেলা এমন করে গাছতলায় বসে রয়েছো কেন গা? কিছু হয়েছে নাকি তোমার? আমি নিজের বাড়ি থেকে চলে এসেছি বুড়িমা। সে কি, কেন? এমনটা কেউ কি করে বাছা? তোমার বাড়িতে সবাই কত কষ্ট পাচ্ছেন বলো তো। তা বলে আমার কষ্টটা কেউ বুঝবে না? আমি সেসব জানি না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তা তুমি এই রাতে থাকবে কোথায়? গাছতলায় কি আর থাকা যায়? আমি গাছতলায় থাকবো বুড়িমা, তবু ওই বাড়িতে আর ফিরে যাব না। তা গাছতলায় কি আর মানুষ থাকতে পারে নাকি?
আমি ঠিকই থাকতে পারবো। তুমি খুব ভালো বুড়িমা, তুমি আমার খোঁজ নিয়েছো। তাহলে তুমি বরং একটা কাজ করো বাচ্চা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে থাকবে তুমি। বেশ বেশ, তাই নিয়ে চলো আমাকে। আজ এই অনেক দিনের পড়ে থাকা সমুদ্রের মাছগুলো অবিনাশ বাবুকে গচিয়ে দেবো। হ্যাঁ, তা ঠিকই আছে। হ্যাঁ, সে হলোই বা অনেক দিনের, তবু বরফ দিয়ে রেখে দিয়েছিলাম তো এতদিন। অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, আপনার জন্য মাছ নিয়ে এসেছি, মাছ নিন। এই তোর লজ্জা করে না নগেন? তুই আবার এসেছিস আমার বাড়িতে? দেখ, সকাল সকাল মাথা গরম করাস না। তা করছেন কেন বাবু? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি? তুই দূর হ শয়তান, টাকা নিয়ে পচা পচা মাছ খাইয়ে যাস, আর এই বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না। আমি তো জানি না এসব কথা। জানিস না তুই? দোকানদার যে স্পষ্ট বলল তোর দেওয়া মাছগুলো অনেক দিনের পচা ছিল। আমি তো জানি না বাবু, নিশ্চয়ই ওই দোকানদার বেটা মিথ্যে কথা বলেছে। দোকানদার এখনো পর্যন্ত আমাকে মিথ্যে কথা তার সারা জীবনেও বলেনি নগেন। হয়তো এখন বলছে আমাকে দেখে শয়তানটা চলে, তাই আমার পেছনে কুৎসা রটাতে চায়। তুই কি মনে করিস তোর নাটকটাকে আমি প্রশ্রয় দেব? আমি সত্যি বলছি বাবু। থাক, তোর এই মিষ্টি কথায় বাবু বাবু আমি অনেক শুনেছি। এখন তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবু, আমার কথাটা শুনুন। কোনো কথা শোনবার দরকার নেই আমার, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। কি করছো গো? এই সবজিটা করে রাখছি গো, কিছুক্ষণ পর থেকেই তো খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে, তখন তো আর কিছুই করতে পারবো না। কিন্তু আজকে মনে হচ্ছে বিপদে পড়ে যাবো গো। কেন গো, কি হয়েছে? আরে আজকে আমাদের স্পেশাল মেনু খাসির মাংসের কালা ভুনাটাই যে কিভাবে হবে। আরে হ্যাঁ, তাই তো, বুড়ি তো এখনো আসেনি গো। আরে আমাদের হোটেলের মান সম্মান টিকে রয়েছে ওই মেনুটার উপরই, ওটা খাওয়ার জন্যই লোক আসে। হ্যাঁ গো, আর ওটা বুড়ি ছাড়া আর কেউ ভালো রান্না করতে পারে না। কিন্তু এখনো যদি না আসে তাহলে রান্নাটা হবে কি করে? আর ধরো যদি আজ সে নাই আসে, তখন কি হবে? সেটাই তো চিন্তা করছি গো। আমি কিন্তু ভাবছি অন্য কথা, জানো? কি ভাবছো তুমি? ভাবছি এই বুড়ি বয়সে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বয়সটা তোর কম হলো না। কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের বিপদ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু সে না হয় পরে হলো, আজকেরটার কি ব্যবস্থা হবে সেটা তো আগে ভাবো। আজ তো বুড়ি না হলে উদ্ধার হয় না গো, দেখা যাক কি হয়। তা পলাশ বাবু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। তুমি আমায় বলবে কেন তুমি ঘর ছেড়েছ? সে অনেক কথা বুড়িমা। বলোই না শুনি। তুমি আমাকে নিজের মনে করতে পারো বাছা, নিশ্চিন্তে বলতে পারো আমায় সবকিছু। আমার খুব দুঃখ বুড়িমা, আমার বাবা আমাকে বিদেশে কাজে পাঠাতে চায়, কিন্তু আমি যেতে চাই না। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি এখান থেকে ছেড়ে আর কোথাও যেতে পারবো না। তা বাবাকে বুঝিয়ে বলেছিলে? অনেক বলেছিলাম, কিন্তু উনি শোনেননি, জোর করে আমাকে পাঠাতে চেয়েছিলেন। বাবা হয়তো তোমার ভালোর জন্যই চেয়েছেন, কিন্তু তুমি এখানে থেকে কি করতে চাও বাছা? বাবা ভালোর জন্য চাইলেও আমি সেটা করে সুখে থাকতে পারবো না। আমি আমার দেশকে, আমার গ্রামকে ভালোবাসি, আমি আমার নিজের জায়গাকে ভালোবাসি। আমি এখানে কিছু একটা করতে চাই। এখানে অনেক কাজ, আমি কিছু না কিছু একটা ঠিকই করে নেব। তা তোমাদের গ্রামের মানুষ কেমন? বড় হিংসুটে মানুষ বুড়িমা, তবে সে কথা ভেবে আর কি হবে। হিংসুটে মানুষ, খারাপ মানুষ তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ,
তা বটে, তা ঠিকই বলেছ তুমি। ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। আজকালকার দিনে তো কেউ এমন আপন করে নেয় না। তুমি নিয়েছো, আমি নিশ্চয়ই তোমার কাছে থাকবো। বলি আর কি পেয়েছো নাকি? হ্যাঁ, এই আমরা স্পেশাল আইটেম খাবো বলে এসেছি তোমার কাছে, আর আজকে স্পেশাল আইটেম হয়নি। তা আমাদের এত কষ্ট করে তোমার কাছে আসা কিসের জন্য? হ্যাঁ, আপনারা একটু শান্ত হন, আসলে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তোমাদের সাথে কি ঘটনা ঘটেছে আমরা শুনতে যাব কেন? আমরা আমাদের খাবার চাই। সেই খাবার না পেলে আমাদের মাথা গরম হবেই। সেটা যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। আসলে আজকে যে স্পেশাল আইটেম রান্না করেন সেই বুড়িমা আসেনি, তাই সবকিছু জোগাড় থেকেও আমার রান্না হয়ে ওঠেনি। আহা, আপনারা ব্যাপারটা ওরকম করে নেবেন না। আমরা খুব তাড়াতাড়ি এর কিছু একটা ব্যবস্থা করতে চলেছি। তো কি ব্যবস্থা করবে শুনি? আজই বলে দাও তোমরা কি ব্যবস্থা করতে চাও। তা তো এখনো ঠিক করিনি, তবে আপনাদের জানাবো। দেখো ভাই, শুনে নাও একটা কথা, আর তোমাকে একটা দিন সময় দেবো, অর্থাৎ কালকে আমরা আবার আসবো। কালকে যদি খাসির মাংসের কালাভুন আমরা না পাই না, তাহলে তোমার হোটেল আমরা তুলে দেবো এখান থেকে জম্মের মতো। হ্যাঁ, তবে এটা হাড়ে হাড়ে টের পাবে মজা। হ্যাঁ, বড্ড রস হয়েছে এদের, ঠিক? হ্যাঁ, আপনারা এমন করে বলবেন না দয়া করে। আরে ছাড়ো তো, সামলে যাও, না হলে কাল কি তোমাদের দিন শেষ। তোমার কি এক ফোঁটাও লজ্জা করে না? মান সম্মান বোধ তোমার নেই? আরে দিনের শেষে আর ভোকো না তো। বকবো না তোর কি করব শুনি? আজ ঘরে এক পয়সাও নিয়ে এসেছো ইনকাম করে? আয় করতে না পারলে সে পুরুষ মানুষ আবার কিসের? আহা, শোনোই না। কি শুনবো আমি? তোমাকে সংসারের জন্য চাল ডাল নুন তেল আনতে বলেছিলাম, সেগুলো এনেছো? আনতে পেরেছো কি সেগুলো? আসলে একটা বদমাইশ লোক আমার সাথে আজকে বদমাইশি করেছে। তোমার সাথে রোজ কেউ না কেউ কিছু না কিছু করে, তাই নিজের চরিত্রটাও একবার ভালো করে দেখতে পারো তো। শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। সংসার চালানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আমার চাই, আর তোমাকেই সেগুলোর যোগান দিতে হবে। কথাটা মনে রেখো কিন্তু। আজকে অবিনাশ লোকটার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার কপালে এত দুঃখ আজকে ওই লোকটার জন্য শুধুমাত্র। এত বড় সাহস লোকটা আমাকে ঘর থেকে বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। না হয় দিয়েছে একটু পচা মাছ, তা বলে আমাকে এমন অপমান করবে? আজকে আমার বইয়ের কাছে কথা শুনতে হচ্ছে রাত্রিবেলায় শুধুমাত্র এই লোকটার জন্য। আমি এর বদলা নেব। শয়তান অবিনাশ বুঝবে নগেন কার নাম। মনে মনে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? যে শয়তান আমার সাথে এমনটা করেছে সেই শয়তানকে আমি হাড়ে হাড়ে শিক্ষা দেব। তোমার মুরদ আমার জানা আছে। আজকে আমার ঘরে যেমন চাল ডাল নুন নেই, তেমন ওই লোকটার বড় টাকার অঙ্ক আমি খসাবো। এত বড় লোকসান করাবো যে সারা জীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর সেটাই হবে আমার প্রতিশোধ। কি হয়েছে অবিনাশবাবু, সকাল সকাল আমাদের ডাক দিলেন কেন? কোনো শয়তান আমার বাড়িতে রাতের বেলায় চুরি করে গেছে। সে কি বলছেন অবিনাশবাবু? আপনি হলেন গিয়ে এখানকার মাথা, আর আপনার ঘরে শীত কাটবে এমন সাহস কার হয়? শুধু চুরি করে যায়নি, আমি বাধা দিতে গেছিলাম, আমাকে দুটো ঘুষি মেরেও গেছে। তা লোকে চিনতে পারিনি সে কে ছিল? আরে চিনতে পারলে কি আর ছেড়ে দিই? চিনতে পারিনি, মুখে কালো কাপড় বাঁধা ছিল, আর তাছাড়া অন্ধকার ছিল। তবে আমি বলছি, আমারও নাম অবিনাশ। আমার সাথেও যে এমন কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। জম্মের মতো আমি তাকে নরক দেখিয়ে ছাড়বো। কি হয়েছে কর্তাবাবু, এখানে এত লোক কেন? রাতে আমার ঘরে কেউ ডাকাতি করে গেছে আর আমাকে মেরে গেছে। কি বলছেনটা কি? আপনার সাথে এমন কাজ করবার দুঃসাহস কার হয়? হ্যাঁ, সেটাই তো এখনো বুঝতে পারিনি। বুঝতে যদি পারতাম তাহলে গলার টুটি আমি ছিঁড়ে নিতাম। আপনি একবার শুধু বলুন সেই বদমাইশটাকে, তার কাজের উপযুক্ত সাজা আমরা পাইয়ে দেব। সেই শয়তানটাকে যদি আমি একবার ধরতে পারি, কাটা মুরগির হাল করে ছাড়বো আমি। সে আর তোমাকে ধরতে হবে না অবিনাশ। রাতের আঁধারে তোমার ঘরের কাণ্ড আমি করেছি। শয়তান এবার বুঝবে মজা তুমি। কিছু বলছো তুমি?
হ্যাঁ, এটাই বলছি যে দোষীকে তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে সব দিক ম্যানেজ হয়ে যায়। নিজেকে কিছু একটা এমন করে দেখাতে হবে যাতে আমি প্রমাণ করতে পারি নিজেকে। না না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে, আমি হেরে যেতে পারি না এভাবে। কি হয়েছে বাবা পলাশ, এত চিন্তার কি হয়েছে? দেখে তো তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে বাবা। একটা বড় কথা ভাবছি বুড়িমা। তা কি কথা বলো তো, আমায় খুলে বলো সব। আজকে তোমার হাতের কালা ভুনা আমার বড় পছন্দ হলো। হ্যাঁ, ওটা আমি খুব ভালোই বানাতে পারি বটে। সেজন্য একটা কথা ভাবছি আমি। কি কথা? তোমার হাতের কালা ভুনা রান্না এত সুন্দর, সেই সুন্দর রান্না শুধুমাত্র গ্রামের মানুষরা খেলে হবে না, এই রান্নাকে বাইরে ছড়িয়ে দিতে হবে, বড় বড় শহরে, দেশের বাইরে, বিদেশে। আরে কি যে বলো তুমি ছেলে মানুষের মতো! গ্রামের একটা বুড়ির হাতের রান্না কি আর অত বড় বড় মানুষ পছন্দ করবে গো? পছন্দ করবে মানে হাত চেটে খাবে একেবারে, দেখবে তোমার নাম হবেই হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা অনেক বুড়ো বয়সে রান্না করে বিখ্যাত হয়েছে, তাদের মধ্যে তুমিও একজন হবে। অত শত তো আমি বুঝি না বাপু, তবে রান্নাটা আমি ভালোই করি, এতটুকু জানি। রান্নাটা আমি খুব যত্ন নিয়েই করি বাবা। আমি চাইছি তোমার রান্নাটা আমি টিফিন বাক্সে ভরে শহরে গিয়ে ফুটপাতে ফুটপাতে বিক্রি করব। না না, তা কি করে সম্ভব? তাতে অনেক টাকা ইনকাম হবে। না না বাচ্চা, এ কাজ করো না, এ কিছুতেই সম্ভব নয়, একেবারেই অসম্ভব ব্যাপার। তুমি চাও না তোমার হাতের রান্নার নাম হোক চারিদিকে? সে কথা আলাদা, কিন্তু তুমি রান্না নিয়ে ওই শহরের ফুটপাতে ফুটপাতে বিক্রি করবে, এ আমার কিছুতেই ভালো লাগবে না। এতে আমার সম্মতি নেই, এটা করো না তুমি। এবার বলো গিন্নি, কেমন দিলাম তোমাকে? আমার খুব আনন্দ হচ্ছে গো, এই এত কিছু তুমি কোথায় পেলে গো? সে আর বলো না, সে অনেক কথা। আরে বলোই না, শুনি। তুমি সেদিন অত কথা শোনালে, ভাবলাম তুমি ঠিকই বলেছো। তোমার কথা শুনে পরদিন কাজে গেলাম, কাজ করে এত টাকা এনেছি শুধু তোমারই জন্য। সত্যি বলছো? তুমি আমার কথা শুনে এত টাকা রোজগার করে এনেছো? আরে সত্যি বলছি গিন্নি, সত্যি বলছি। এবার বলো তো পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে, তবে একটা ব্যাপার শুনেছো? কি ব্যাপার? আরে ওই যে গো, কাল রাতে অবিনাশ বাবুর ঘরের চুরির ঘটনাটা। আরে ছাড়ো তো, ওসব কথায় কান দিই না আমি। না মানে গ্রামে কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল বলো। আরে ছাড়ো না, তোমাকে টাকা এনে দিয়েছি, তুমি আয়েশ করে থাকো, ভালো করে সংসার চালাও, মজা করো। হে, লোকের দিকে বেশি নাক দিও না। তা হ্যাঁ গো, হঠাৎ করে তুমি এমন কি কাজ করলে যে এত টাকা পেলে? তুমি বড্ড জ্বালাতন করো গিন্নি, তোমার টাকার দরকার ছিল, এনে দিয়েছি, এবার সেই টাকায় মজা করো। আম খাচ্ছ খাও না, আটির খবর নিচ্ছ কেন? না, জানতে ইচ্ছা করছে তাই জানলাম। শোনো, একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও। আজকে থেকে টাকা ইনকাম করবার দায়িত্ব আমার, আর খরচা করবার দায়িত্ব তোমার, ঠিক আছে? আমরা পরস্পরকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করব না, কথাটা মনে থাকে জানো? গোপাল, ও বাবা গোপাল, একটু শুনে যাও তো এদিকে। কি হয়েছে বুড়িমা? কাকা, একটু সাহায্য লাগবে তোমার। এই ছেলেটি আমার বাড়িতে থাকে, আমার নাতির মতো। তা এ চায় যে আমার ওই কালো ভুনা রান্না শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে, তাতে সকলে আমাদের খাবার খেতে পারবে।
হ্যাঁ, তাতে বুড়িমার অনেক নাম হবে এবং আমাদের সকলের খুব টাকা পয়সা হয়ে যাবে। তখন আর এত দুঃখ থাকবে না। আর তাছাড়া আমি নিজেও এখানে কিছু করতে চাই। তো বেশ, তো আমি তোমাদের কি সাহায্য করতে পারি? মানে আমাদের এখানে রান্না করে শহরে বিক্রি করবার মতো জোগাড় আমাদের কাছে নেই। এই চিন্তা করো না, আমার কাছে একটা ভ্যান আছে, সেই ভ্যানটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এই ভ্যানটা নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারো। তাহলে তো খুব ভালোই হয় কাকা। তাহলে কিভাবে করবে কিছু ভেবেছো? দেখো কাকা, আমি গ্রামে কিছু করবার জন্য বাড়ি ছেড়েছি, আর বুড়িমা আমাকে থাকতে দিয়েছেন সেই অসময়ে। তাই ভাবলাম বুড়িমার হাতের কালাভুনা রান্না এত সুন্দর, সেই রান্না আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। তাতে গ্রামের নাম হবে আর আমাদের অনেক টাকা পয়সা হবে। এখন তুমিও তোমার ভ্যানটা দিতে চাও, তাতে আমাদের কি যে উপকার হবে আর কিভাবে বলি তোমাকে। তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধি, তোমার পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। তোমাদের সাথে আমি আছি। আমি বরং তাহলে তাড়াতাড়ি ওই কালা ভুনা রান্নাটা শেষ করে ফেলি। হ্যাঁ বুড়িমা, তুমি তাই করো। এখন থেকে ব্যবসার একটা নতুন দিক খুলে যাবে পলাশের হাত ধরে। আরে নগেন, যে কোথায় যাচ্ছ তোমরা? কর্তা বাবু, আমরা একটু শহরে যাচ্ছি। তা হঠাৎ করে তোমরা শহরে যাচ্ছ কেন? আগে তো কখনো যেতে না। আসলে ভাবলাম বউটা আমার গ্রামেই পড়ে আছে, যাই শহরে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, কিছু কাপড় জামা কিনে কেটে আসি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা শহরে যাচ্ছি। তা হঠাৎ করে এত পয়সা কি করে পেলে নগেন? আজকাল কাজ করেই বেশি বেশি পয়সা ঘরে নিয়ে আসছে। তা একদিনেই কি এত টাকা এসেছে নাকি? হ্যাঁ, সেদিন ওই একদিনেই তো নিয়ে এলো। আসলে আমি বলেছিলাম ঘরে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। তা তুমি কেমন পুরুষ মানুষ যে বাইরে থেকে গিয়ে টাকা রোজগার করে আনতে পারো না? আর তাতেই নগেন টাকা নিয়ে এলো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এই চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এরপরে গেলে বড় বড় খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, তখন আবার তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াতে পারবো না। এখানের গ্রামে চাষাভুষো লোকেরা সেসবের মূল্য কি করে বুঝবে? থাকুক তারা গ্রামে, এবার থেকে আমরা এমন ভাবেই ভালো করে দিন কাটাবো। হ্যাঁ, তা ধর্মপথে টাকা রোজগার করে জীবন কাটাও, সেটাই তো সকলে চায়। ঠিক আছে বাবু, আমি আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বেশ বেশ, যাও। বেটা কি এমন কাজ করছে আজকাল? দুদিন আগে পর্যন্ত পচা মাছ বিক্রি করে লোক ঠকিয়ে সংসার চালাতো, রাজকে কিনা রাতারাতি এত বড় লোক হয়ে গেল। ওর বউ বলল টাকাটা ও একদিনে ঘরে এনেছে। আমি নিশ্চিত এই বেটা চুরি করেছে। সেদিন ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, সেই রাগ মেটাতেই চুরি করেছে ও। ব্যবসা করতে তো এলাম, কিন্তু লোক ডাকতে পারছি না যে আমি, সেজন্য একটা লোকও আসছে না। দূর, কি যে করি আমি। এটা কি রান্না? এটা দেখে কিন্তু বেশ অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে সুস্বাদু মাংসের কালাভুনা, মাটন কালাভুনা। একবার যদি খেয়ে দেখেন, এর স্বাদ আর ভুলতে পারবেন না। দাও দেখি বেশি করে একটু। নীলিমা, তুমি প্রথমে খেয়ে দেখো। ওহ, এই যে প্রচন্ড কষ্ট হচ্ছে গো। আহ, পুরো মুখ যেন জ্বলে গেল। উরি বাবা, উরি বাবা রে বাবা, এত ঝাল, উরি বাবা, মরে যাবো রে, মরে গেলাম। এ কি, এবার কি হবে? ক্ষমা করবেন, ক্ষমা করবেন। যে বুড়িমা রান্না করেছে সে বোধহয় বেশি করে ঝাল দিয়ে ফেলেছে ভুল করে। আসলে বুড়ো মানুষ তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও জালে জালে মরে গেলাম গো। ও জালে জালে মরে গেলাম। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে, উরে বাবা। আরে দেখে যাও, দেখে যাও, সবাই এখানে সার্কাস হচ্ছে, সার্কাস, দেখে যাও। দেখে যাও। আরে এই যে লোকটা, এই সার্কাসের রিং মাস্টার, এটাই। একে সবাই টাকা দাও, আর এই দুটো এখানে নাচছে, এরা হচ্ছে সং, এদের দেখে মজা না হয়।
কি হলো বাবু, আপনাকে আজকে সকাল থেকে কেমন যেন দুঃখী লাগছে, কি হয়েছে আপনার? দুঃখ নয়, দুঃখ নয়, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। সেই সিদ্ধান্তটা নিয়ে সংশয় আছি। ভাবছি সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কিনা। কি সিদ্ধান্তের কথা বলছেন, আমাকে একটু বলা যেতে পারে? আসলে আমি ভাবছিলাম আমার এই যে এত অর্থ সম্পত্তি, বড় বাড়ি, সমস্ত কিছু ছেড়ে বিভাগী হয়ে যাব। আপনি কি বলছেন বাবু, এটা আবার কেমন ধরনের সিদ্ধান্ত? কেন, তোর কি সিদ্ধান্তটা পছন্দ হয়নি? একদমই না বাবু, আপনি যদি এসব জিনিস ছেড়ে দেন তাহলে আমাদের গ্রামের কত বড় ক্ষতি হবে আপনি বুঝতে পারছেন না। ক্ষতি হয়ে যাবে বলছিস? তা কি ধরনের ক্ষতি হবে? বাবু, আপনি যে আমাদের গ্রামের জন্য এত কিছু করছেন সবকিছু নষ্ট হয়ে যাবে। কেন, তোরা তো আছিস, তোরা এসব দেখভাল করবি, তোদের যা মন চায় তাই করবি। না বাবু, আপনি হলেন এই গ্রামের কর্তা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলে কাজ করি। আপনার মতো সিদ্ধান্ত আমরা কেউ নিতে পারবো বলে তো মনে হয় না। সেটা বললে তো হয় না, তোদের কাউকে তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব তো নিচ্ছি বাবু, কিন্তু মাথার উপরে একজন বড় কর্তা থাকা উচিত। আপনি হলেন আমাদের বড় কর্তা, আপনি এসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবেন না তো বাবু। আসলে কি জানিস তো, ছোটবেলা থেকেই এই অর্থ সম্পত্তির মাঝে বড় হয়েছে। মাঝে মাঝে আমারও দেখতে মন চায় গরিব মানুষেরা কি করে তাদের জীবন যাপন করে। আপনি গরিব মানুষ কোথায় পাবেন আমাদের গ্রামে? আপনি কি আমাদের গ্রামের কাউকে গরিব থাকতে দিয়েছেন? প্রত্যেকেই এই গ্রামে খুব আনন্দে থাকে, প্রত্যেকেই নিজের সংসার খুব ভালোভাবে চালাচ্ছে। তাই? তাহলে তো খুবই ভালো। তাহলে তুই কি বলতে চাইছিস, আমি কি আমার এই বাড়ি ছেড়ে যাব না, বিভাগী হব না? একদমই না বাবু, আপনার যা ইচ্ছা আপনি আমাকে বলবেন, আপনার সব ইচ্ছা আমি পূরণ করে দেব। কি গো, তোমার কি ব্যাপার বলো তো? দুদিন ঘর থেকে বের হচ্ছ না যে? তোমার কি কাজকর্মের ক্ষতি হচ্ছে না? ধুত্তেরি, প্রতিদিন ইটভাটা যেতে ভালো লাগে না। লোক রেখে দিয়েছি, তারা যা পারে করুক গে। সে কি, তোমার নিজের কাজের প্রতি এত অনীহা কিসের? অনীহা নয় গিন্নি, সব সময় কি একই কাজকর্ম করতে ভালো লাগে? এই মাঝে মাঝে তো অন্য কোথাও বেড়াতে যেতে মন চায়। সেটা আমারও কথা, আমারও মনে হয় মাঝে মাঝে কোথাও বেড়াতে যাই, কিন্তু কোথায় যাব তা খুঁজে পাই না। চলো একবার আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি, কিছুদিন থেকে তারপর আসবো। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে গো, না বলতেই একেবারে শ্বশুর বাড়ি যাবার মন। আরে না না গিন্নি, ব্যাপারটার কিছুই নয়। তাদেরও তো আমাদের জন্য মন খারাপ হয়, তাই জন্য মাঝে মাঝে ওখানে যাওয়া ভালো। ওদের সঙ্গে দেখা করে এলে ওদের মনটা খুব ভালো থাকবে, আমারও কাজে মন বসবে। ঠিক আছে, তাহলে কবে যাবে বলো দেখি? পরশুদিন যাওয়া যাক। পরশুদিন গেলে কোনো অসুবিধা হবে না। আমি তাহলে একবার ভাটায় গিয়ে লোকগুলোকে সমস্ত কাজকর্ম ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আমরা কিছুদিনের জন্য ঘুরতে বেরোবো, কেমন? শোনো না, যাবেই যখন বলছো তাহলে বাবা মার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেলে হতো না? সে আমি ধুতি আর শাড়ি কিনে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আরে নিখিল, বলো তোমার কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক কি করে বলি বলুন তো, একটা সমস্যায় পড়ে গেছি। এই সমস্যা থেকে কিছুতেই উদ্ধার পেতে পারছি না। কি সমস্যার কথা বলছো? বাবু, এবছর শীতকাল আসবে বলে আমি কিছু গাজর আর টমেটো চাষ করেছিলাম আমার জমিতে, মানে যে জমিটা আপনি আমাকে চাষ করবার জন্য দিয়েছিলেন। এ তো ভালো কথা। এই টমেটো আর গাজর দিয়ে গরম গরম ডাল, সাথে মাছ ভাজা আর গরম ভাত, আহা! শীতের রোদে পিঠে রোদ লাগিয়ে খেতে যা লাগে না। কিন্তু বাবু, এদিকে আমি ফ্যাসাদে পড়ে গেছি। চাষবাস করবার পর আমি কিছু টাকা ধার করে জমিতে ভালো ওষুধ দিয়েছিলাম, কিন্তু একটা ফসলও ভালো করে ফলেনি, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। যা, এমন হলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই কার দোকান থেকে ওষুধ কিনেছিলিস? ওই অচিন্তর দোকান থেকে। তোকে নিশ্চয়ই তারিখ পেরিয়ে যাওয়া ওষুধগুলো দিয়েছে, তাই জন্যই তোর এমন অবস্থা হয়েছে। বলো কি অনিল, একজন চাষির এত শখের, এত কষ্টের জিনিসের উপর জল ঢেলে দিল? বাবু, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে সেই ওষুধ জমিতে পড়বার আগেই অনেকে সাবধান হয়ে গেছে। তবে অচিন্তর দোকানে এসব ঘটনা ঘটছে, বুঝলেন? এ তো ভালো কথা নয়।
আমাদের তবে অচিন্তর সঙ্গে আজকেই দেখা করা উচিত। সে গ্রামে চাষিদের সঙ্গে কেন এমন করছে সেটাই তো বুঝতে হবে। আর হ্যাঁ নিখিল, তোমার অসুবিধাটা কি সেটা বলো ভালো করে। ওই দোকানদার কি তোমার কাছ থেকে টাকা চাইছে? না বাবু, টাকা তো চাইনি, কিন্তু অসুবিধে হলো আমি তার দেখাও পাচ্ছি না। আমি যে তার কাছ থেকে ক্ষতিপূরণ নেব তার উপায়ও নেই। তার মানে? সে গত 1 সপ্তাহ হলো দোকান বন্ধ করে কোথায় যেন পালিয়ে গেছে, আর দোকান খুলবে বলে তো মনে হয় না। মানুষের সাথে এরকম 2 নম্বরি করে একটা লোক পালিয়ে গেল আমাদের গ্রাম থেকে, আর সেটা আমি জানতেও পারলাম না। সেটাই তো হলো কথা, সে যে এরকম করেছে তোমার আগে জানানো উচিত ছিল। আমিও তো বেশ কিছুদিন ধরে দেখছি দোকানটা বন্ধ হয়ে আছে। আমি ভাবছি হয়তো ঘরে আছে, কিন্তু ও যে কেটে পড়েছে সেটা তো জানা ছিল না। না অনিল, একে ছেড়ে দিলে হবে না। তুমি যা হোক করে এর খোঁজ খবর নাও, যেখানে দেখতে পাবে আমাকে জানাবে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। নিখিল, তুমি এখন এসো কেমন? আরে খেয়ে যান, একদম সুস্বাদু টক ঝাল নোনতা ফুচকা খেয়ে যান। হে, একদম দারুণ খেতে ফুচকা, একবার ফুরিয়ে গেলে আর পাবেন না। তাড়াতাড়ি খেয়ে যান, সঙ্গে তেঁতুল জল ফ্রি। যত পারবেন ফুচকা খান, টাকায় মাত্র 2টো। খেয়ে যান, ফুচকা খেয়ে যান। এই তো, এইভাবে ছদ্মবেশে থেকে আমার এই ব্যবসাটাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যেতে হবে। ওষুধের দোকানের নামটা এতদিন খারাপ হয়ে গেছিল, যে কোনো সময় অবিনাশ বাবুর কাছে আমার নামে নালিশ গেলে আমার গর্দান নিত। ঠিক সময় কেটে পড়ে ভালোই করেছি। আরে চলো চলো গিন্নি, এখন অনেকটা পথ যেতে হবে, খিদেটাও লেগেছে বেশ। খিদে কি তোমার একারই পেয়েছে নাকি? আমারও তো পেয়েছে। তুমি আমাকে তাড়া দিও না তো, এই বলে দিলাম। আমাকে ধীরে ধীরে যেতে দাও। আরে দিদিমণি, দাদাবাবু, খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান, ফুচকা খেয়ে যান। দেখো, ওখানে একজন ফুচকা বিক্রি করছে। চলো না, আমরা গিয়ে ফুচকা খেয়ে আসি। তুমি খেয়ে পেছো নাকি? এই খালি পেটে কেউ ফুচকা খায়? কিচ্ছু হবে না, আমি বুড়ো বেলায় কত ফুচকা খেয়েছি। চলো না গো। আচ্ছা চলো চলো, তোমাকে খাইয়ে আনি। আমি কিন্তু খাবো না, আমাকে জোর করবে না। আচ্ছা বাবা, করবো না, তুমি চলো। আসুন আসুন দাদাবাবু, দিদি ভাই, আসুন। বলুন আপনাকে ক টাকার ফুচকা দেব? টাকায় কটা করে দিচ্ছেন? টাকায় 2 পিস। একটু কম হয়ে যাচ্ছে না? কি করব দাদাবাবু, জিনিসপত্রের বাজারে যা দাম, ফুচকা তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই জন্যই তো দাম করে রেখেছি। আচ্ছা আচ্ছা, অত দাম দর করতে হবে না, তুমি আমাকে এখন দিয়ে দাও। দিদিমণি আর অপেক্ষা করতে পারছে না দাদাবাবু, আমি বরং ওনাকেই দিয়ে দিই, কেমন? কি গো, কি রান্না করব বলো? এভাবে বসে থাকলে হবে? যা করবে করো, আমি কিছু বলতে পারছি না। অনিল কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। তাকে একটু কাজে পাঠিয়েছি, অনেকক্ষণ গেছে, দেখা যাক কখন ফিরে আসে। অনিল আমাকে বলছিল তুমি নাকি বলেছো সমস্ত কিছু ছেড়ে বিবাগী হয়ে যাবে। হঠাৎ এ কথা কেন মনে হলো? আরে আমি মাঝে মাঝে আর কি করি, আসলে কি জানো তো, অনেক সময় বিভাগী হলে অনেক কথা জানা যায়। কার মনে যে কি আছে, কে কি কাজ করছে সেটাও জানা যায়। এই দেখো না, যেমন বাবু, আমি চলে এসেছি বাবু। আরে অনিল, এসো এসো। তা বলো, কি খবর পেলে? সে দোকানও যেমন ছেড়েছে, ঘরও ছেড়ে দিয়েছে। আশেপাশের লোক কিছু বলতে পারলো না কোথায় গেছে। তার মানে এই যাত্রায় শাস্তির হাত থেকে ও বেঁচে গেল, তাই তো? সেরকমই তো মনে হচ্ছে বাবু। কি হয়েছে বলো তো? আর বলবেন না গিন্নিমা, অচিন্ত বলে একটা লোক ভেজাল ওষুধ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। অনেকের জমিতে ফসল নষ্ট হয়ে গেছে, তো সেই লোককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গ্রামে এখনো এরকম বদমাইশি লোক আছে? বাবু থাকতেই এরকম বদমাইশি করছে। বাবু আবার বলছিলেন নাকি সবকিছু ছেড়ে বিবাগী হয়ে যাবেন। তাহলে বাবুর অনুপস্থিতিতে কি কাণ্ডটাই ঘটাতো, বুঝতে পারছেন? ওর মাথায় যে মাঝে মাঝে এরকম চিন্তা করতে কে আসে সেটাই তো বুঝতে পারি না। তোমার যখন কিছু ভালো লাগছে না, তখন নতুন কিছু করবার চেষ্টা করো। গ্রামের উন্নয়নের জন্য তো আরো অনেক কিছু করা যায়, সেসবের ব্যবস্থা করো। গ্রামের অনেক বাড়িতে এখনো পর্যন্ত খাবার জল ঠিক মতো পৌঁছায়নি, সে খবর কি তোমার কানে যায় না? না গিন্নি না, আসলে আমি একটু বিশ্রাম নিতে চাইছিলাম। কোনো বিশ্রাম নেই।
ওপরওয়ালা তোমাকে মানুষের ভালো করবার জন্য পাঠিয়েছেন, আর তুমি ভালো করবে এটাও জানি। আমি আর কোনোদিন যদি এরকম কথা শুনেছি তাহলে দেখবে খুব খারাপ হয়ে যাবে। তোমাদের এখানে এই একটাই অসুবিধা, পরিবহনের জন্য একটাও ঠিক মতো যানবাহন নেই। চলো চলো, এইটুকু তো পথ, পায়ে হেঁটে গেলে এমন কোনো অসুবিধা হবে না। খিদে পেয়ে গেছে কিনা তাই জন্যই তো অসুবিধা হচ্ছে। কিন্তু আমি তো বেশ পেট ভরে ফুচকা। বাপরে বাপ, হঠাৎ করে পেটে ব্যথা করতে শুরু করলো কেন? কি লাগছে? মনে হচ্ছে পেটের ভিতর কিসে যেন কামড়াচ্ছে। আরে আরে কি হলো গিন্নি, হঠাৎ পেটে লাগছে কেন তোমার? বুঝতে পারছি না গো, প্রচন্ড লাগছে। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না। তোমাকে বারবার বলেছিলাম তুমি ওই ফুচকাগুলো খেও না, খালি পেটে কেউ তেঁতুল দিয়ে ফুচকা খায়। যাক যাক, আর একটুখানি পথ বাকি আছে, তুমি একটু কষ্ট করে আমার সাথে চলো। না গো, কিছুতেই তো হাঁটতে পারছি না। মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। আর যে পারছি না, আমার কি কষ্ট হচ্ছে গো। আরে জামাইবাবু, দিদি ভাই, হ্যাঁ আপনারা আপনারা কখন এলেন? এই তো আসছি, কিন্তু দেখো না, তোমার দিদি ভাইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ করে গেছে। এখন কি করা যায় বলো তো? সে কি, শরীর খারাপ লাগছে? আরে চলুন চলুন, একটুখানি পথ বাকি আছে, বাড়িতে চলুন, তারপর আমি না হয় ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, একটু কষ্ট করে চলো, তারপর একটা ব্যবস্থা করছি আমরা। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি ক্ষেত থেকে ফিরে এলাম। এসো, কি ব্যাপার বলো তো? কোনো কাজকর্মের সন্ধান পেলে কি? না গো, সেরকম কিছুই পেলাম না। আসলে আমি মন থেকে মেনে নিতে পারছি না যে আমার কৃষি জমি নষ্ট হয়ে গেছে। তুমি বুদ্ধিহীনতার কাজ করছো। তুমি যখন কারো দোকান থেকে ওষুধ কিনে আনছো, তাহলে সেটা দেখে নেওয়া দরকার ছিল। ভুল যে আমি করেছি সেটা আমি বুঝতে পারছি গিন্নি, কিন্তু আমাকে যে আজকে এই দিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। ওসব কথা বাদ দাও, ঘরে এসো, কিছু খেয়ে নেবে। আমার গলা দিয়ে কি কিছু নামবে গিন্নি? তুমি এসো, জোর করে হলেও দুটো খেতে হবে, না খেলে মাথায় কোনো রকম বুদ্ধি আসবে না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, মন থেকে বলবে কিন্তু। তুমি কি লোকের কাজ করতে কোনোভাবে ইচ্ছুক নও? না গিন্নি, আমি এতদিন আমার নিজের জমিতে সারা দিন রাত পরিশ্রম করে এসেছি, কিন্তু হঠাৎ করে এই অঘটনটা আমার ঘটে যাবে বুঝতে পারিনি। তাই জন্য আমি নিজেকে স্থির রাখতে পারছি না। যদি এ সময় হুট করে কোথাও কাজে প্রবেশ করে ফেলি, তাতেও আমি ভালো থাকতে পারবো না। আমি বুঝতে পারছি। তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা পরিকল্পনা দিচ্ছি, তুমি দেখো তো সেটা করতে পারো কিনা। হ্যাঁ গিন্নি, বলো কি পরিকল্পনা? তুমি বরং গ্রামে একটা ফুচকার দোকান দাও, প্রতিদিন দেখবে ভালো ফুচকা বিক্রি হবে। কিন্তু ফুচকা বিক্রি আমি তো আগে কোনোদিন করিনি। শোনো, কোনো কাজই কেউ প্রথম থেকে শিখে আসে না, আর ফুচকা বিক্রি তো এমন কোনো কাজ নয়। আমি তোমাকে ঘরে প্রতিদিন ফুচকা তৈরি করে দেব, আর তুমি সেগুলো বিক্রি করে দিয়ে চলে আসবে আমাদের স্টেশন বাজারে। হ্যাঁ গিন্নি, সেটা করলে খুব ভালো হয়। এই ব্যবসাটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি কিছু জিনিস আনতে দেব, সেগুলোকে তুমি এনে দিতে পারবে তো এখন? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি আমাকে কি কি আনতে হবে বলে দাও, তুমি দেখবে আমি জিনিসগুলো ঠিক নিয়ে চলে আসবো। কি বুঝছেন ডাক্তারবাবু, কি হয়েছে আমার মেয়েটার? ওর কি কোনো অসুখ হলো? আর মেয়েটা কি খেয়েছিল বলুন তো? কিছুই তো খায়নি। এখানে আসতে আসতেই তো পথে এরকম অবস্থা হয়েছিল। এখন কি করব বলুন তো? না না ডাক্তারবাবু, আমি বলছি, ও আসবার সময় স্টেশনে ফুচকা খেয়েছিল তেঁতুল জল দিয়ে। খালি পেটে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কথা একবারও শুনলো না। এইটাই তো ভুল করেছে। আমার মনে হচ্ছে ফুচকা খেয়ে পেটে অ্যাসিড হয়ে গেছে। এই রে, তাহলে এখন কি করতে হবে ডাক্তারবাবু? আমি ওষুধ দিয়ে যাচ্ছি, খাওয়ার পর খাইয়ে দিন, হ্যাঁ? তাহলেই আস্তে আস্তে ভালো হয়ে যাবে।
কিন্তু ডাক্তারবাবু, আমি তো আগেও খালি পেটে অনেক খেয়েছি ফুচকা। আমার তো আগে কোনোদিনও এরকম হয়নি। তাই নাকি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের গ্রামে কি নতুন ফুচকার দোকান খুললো নাকি? স্টেশন বাজারে দেখলাম একজন ছিল, হয়তো নতুন খুলেছে। আর যাই হোক, মা তুমি এরপর থেকে খালি পেটে ফুচকা খাওয়া এড়িয়ে চলো, হ্যাঁ? খালি পেটে এসব খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। আর বিকেলের দিকে ফুচকা খেয়েও একান্তই যদি খেতে ইচ্ছা যায়, হ্যাঁ, তবে খালি পেটে ভাত মুড়ি ছাড়া কিছু খাবে না। ভালো করে শুনে নে ডাক্তারবাবু কি বললো। ঠিক আছে অবিনাশ বাবু, আমি তবে এখন চললাম, কেমন? একান্তই যদি দরকার পড়ে তখন আমাকে একবার খবর দেবেন, আমি চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে গিন্নি, তুমি যে যে জিনিসপত্র আমাকে আনতে বলেছিলে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি। এবার তুমি ভালো করে ফুচকাটা তৈরি করো দেখি। শোনো, শুধু এই জিনিসগুলো আনলেই হবে না, তুমি তেঁতুলের ব্যবস্থা করো। এখন তেঁতুল আমি কোথায় পাই বলো দেখি? কার কাছে তেঁতুল পাবো? তেঁতুল ছাড়া কি ফুচকা খাওয়া যাবে না? ফুচকার আসল মজা তেঁতুল জলে। তেঁতুল জল ছাড়া ফুচকা ভালো লাগে না। তাহলে একটা কাজ করা যায়, আমাদের স্টেশন বাজারে ওখানে একটা বড় তেঁতুল গাছ আছে, একটু বেরিয়ে গিয়ে সেখান থেকে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আসা যায়। তুমি তাহলে সেটাই করো, কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। আচ্ছা গিন্নি, আর কিছু লাগবে নাকি? আর কিছু লাগলে তোমাকে বলে দেব, তুমি আপাতত তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। যাক বাবা, অনেকক্ষণ ধরে এই ছদ্মবেশগুলো পড়ে আছি, এবার চুল কুচ্ছে তো। রে, এখনই ছদ্মবেশটা খুলে এই তেঁতুল গাছের নিচে একটু শুয়ে পড়া যাক, তারপর না হয়। কিন্তু এখানে কেউ চলে আসবে না তো? আমাকে যদি কেউ দেখে ফেলে? না না, এখানে এই সময়টা বিশেষ কেউ আসে না। আমি চুপচাপ যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছু হবে না। দুপুরবেলায় তেঁতুল গাছের কাছে কেউ থাকবে বলে তো মনে হচ্ছে না। দু চারটে টবাটপ পেরে নিয়ে চলে আসি। আরে, ওখানে কেউ শুয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু কে শুয়ে আছে? লোকটাকে একটু চেনা চেনা মনে হচ্ছে, একটু কাছে গিয়ে দেখি তো। আরে আরে, এ যে অচিন্ত, এই বেটা এখানে শুয়ে আছে কেন? আর আশেপাশে ওগুলো কি? দাড়ি চুল মনে হচ্ছে। ও, তার মানে এই বেটা ছদ্মবেশ ধারণ করে এখানেই কোথাও লুকিয়ে আছে। না না, আমি অবিনাশ বাবুর কাছে যাই, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসি তাকে। তারপর অবিনাশ বাবু, অবিনাশ বাবু ভেতরে আছেন? তাড়াতাড়ি একবার বেরিয়ে আসুন বাবু। আরে আরে, কি হলো নিখিল, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কোথাও কিছু হয়েছে নাকি? কারোর কোনো বিপদ হলো? বাবু, বাবু অচিন্তকে পেয়ে গেছি বাবু, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। পেয়েছো? কোথায় পেলে তাকে? বাবু, ও ছদ্মবেশ ধারণ করে ওখানে লুকিয়ে আছে, আমি তাকে ওই তেঁতুল গাছের তলায় ঘুমিয়ে থাকতে দেখলাম। আপনি তাড়াতাড়ি চলুন, না হলে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বেটাকে একবার শায়েস্তা না করলে হবে না। বাবা নরেন, তুমি যাবে নাকি? হ্যাঁ চলুন, আমিও যাই। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি একটা কিছু গোলমাল পেকেছে। চলুন চলুন, যাওয়া যাক। কি আপনারা কে প্রভু? ভালো করে চেয়ে দেখ উল্লুক। আরে বাবু বাবু, আপনি আপনি এখানে কি করছেন? তুই কি ভেবেছিস জাল ওষুধ বিক্রি করে তুই এখান থেকে পার পেয়ে যাবি? বাবু বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তুই ছদ্মবেশ ধারণ করে কি করছিলিস বল? আমার হাত থেকে বাঁচবার ধান্দা, তাই না? না বাবু, আমি আসলে ভালো কাজ করতে চাইছিলাম, মানে এই ছদ্মবেশ ধারণ করে আমি ফুচকা বিক্রি করতে শুরু করেছিলাম। আরে তাই তো, লোকটাকে চেনা চেনা লাগছে তো। এতক্ষণে মনে পড়েছে, এই তো ওখানে ফুচকা বিক্রি করছিল, সেই ফুচকাই তো নীলিমা খেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু ঠিকই বলেছে, না আমি ভালো কাজই করবার চেষ্টা করছিলাম। তবে রে বেটা, তোর ফুচকাতেও ভেজাল ছিল। আমার মেয়ে ফুচকাকে আজকে পেটে যন্ত্রণায় ভুগছে সারাদিন। এই নিখিল, ওর ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করা তো। ওঠ বেটা ওঠ,
তোর জন্য আমার ফসলি ক্ষেত নষ্ট হয়ে গেল বেটার ছেলে। সত্যি করে বল, কিসে ভেজাল ছিল, ফুচকাতে নাকি অন্য কিছুতে? না হলে আমার মেয়ের খেয়ে শরীর খারাপ হয়ে গেল কেন? কিছুই ছিল না, বিশ্বাস করুন, কিছুই ছিল না। সত্যি করে বল, না হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। বাবু, তেঁতুল জলটা কালকেকার পুরনো ছিল, সেটাও আর ফেলিনি, আজকেও দিয়ে দিয়েছি। এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করবো না। বোঝো কাণ্ড, শীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম, এসেই আমার গিন্নি ভেজাল তেঁতুল জলের সাথে ফুচকা খেয়ে একেবারে শরীর খারাপে পড়ে গেল। এইটা মেনে নেওয়া যায় না।